ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন যোগেন্দ্রনাথ গুপ্তর কলমে সূচিপত্রের গল্পের নিবেদন, গ্রাম বাংলার ডাকাতের মহিম ডাকাত অন্তিম পর্ব। আজকের গল্প শুরু করার আগে বলবো, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু তবুও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তাহলে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আর অবশ্যই গল্প ভালো লাগলে লাইক, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় ভাস্বতী, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প, যোগেন্দ্রনাথ গুপ্তর কলমে মহিম ডাকাত অন্তিম পর্ব। পরমানন্দ ঘোষ, তার কথা তো আগে বলেইছি। তিনি ছিলেন কৈলাস বাড়ুজ্যে মশায়ের একজন প্রধান মক্কেল। ঘোষ মশাই ছিলেন বেশ বড় তালুকদার। তার অধীনে অনেক জমি জমা ছিল। সেসব থেকে তার যেমন অর্থলাভ হতো, তেমনি তার সঙ্গে নানা প্রকারের মামলা, মোকদ্দমা, লাঠালাঠি এগুলো লেগেই ছিল। তার প্রায় 500 লাঠিয়াল ছিল। লাঠিয়াল পালতে হতো নানান প্রয়োজনে। তারা যেমন বাড়ি পাহারা দিত, তেমনি কোনো বেদখলি জমি দখল করতে কিংবা ডাকাত দলের হাত থেকে আত্মরক্ষা করতে তাদের সদা সর্বদা রাখতেই হতো। আর এই লাঠিয়ালদের বেশিরভাগই ছিল নমশূদ্র জাতীয়। এরা সে সময় যেমন ছিল বলিষ্ঠ, তেমনি ছিল সাহসী ও সুদক্ষ। মৃত্যুকে এরা ভয় করত না। লাঠিয়ালরা কখনো কোথাও পিছপা হতে চাইত না। লাঠি খেলার যত কিছু কৌশল বা প্যাঁচ সবই ছিল তাদের আয়ত্ত। এই লাঠিয়ালদের হাতিয়ার ছিল তৈলসিক্ত লম্বা ও শক্ত বাঁশের লাঠি। তরোয়াল ও বর্ষা প্রভৃতি হাতিয়ারের প্রতি এদের ছিল খুবই যত্ন। লাঠিয়ালরা লাঠি খেলা শিক্ষার সময় যখন হাড়ে ডেড়ে করে চিৎকার করে মাটি থেকে 3 হাত উঁচুতে লাফিয়ে উঠত, তখন তাদের বিকট চিৎকারে সারা গ্রামখানা ধ্বনিত হয়ে উঠত। সেকালের জমিদারদের বেশিরভাগই ছিলেন ডাকাত কিংবা ডাকাত দলের সর্দার। তাদের অনেকেই ডাকাতি করতেন, আবার কেউ হয়তো করতেন না, কিন্তু দলের লোকেরা ডাকাতি করত। তারপর লুণ্ঠিত দ্রব্যাদি এনে জমা দিত সর্দার বা জমিদারের বাড়িতে। পরমানন্দ ঘোষও ছিলেন সেই দলেরই একজন। লোকটির বয়স 50-এর কাছাকাছি। দীর্ঘাকার, কৃষ্ণবর্ণ, বলিষ্ঠ চেহারা। মাথায় সেকালের রীতি অনুযায়ী দীর্ঘ বাবরি চুল, হাতে বালা, বাহুতে বাজু, আর গলায় সোনার হার। বাঁ হাতে ছিল অনেকগুলো মাদুরি। চোখ দুটো বড় বড়, নাকও ছিল চ্যাপ্টা ধরনের। সামনের কয়েকটা দাঁত এত উঁচু ছিল যে মুখের বাইরে এসে পড়ত। তার কণ্ঠের স্বর ছিল বড়ই গম্ভীর। স্বভাবতই ঘোষমশাই ছিলেন নিষ্ঠুর প্রকৃতির মানুষ। দয়া মায়া বলে কোনো জিনিস যে তার হৃদয়ে ছিল এমন কথাও বলা যায় না। মানুষকে নিপীড়ন করতেই ছিল তার আনন্দ। নিজের হাতে খুন জখম করতেও তার কোনো কুণ্ঠাই ছিল না। দিনের বেলায় তাকে দেখলে মনে হতো যেন অতি সদাশয় ব্যক্তি। কপালে সিঁদুরের ফোঁটা পরে, কানে আর মাথায় ফুল গুজে, খরম পায়ে দিয়ে খটখট শব্দ করতে করতে বাড়ির বাইরে বৈঠকখানা ঘরে প্রজাদের আবেদন নিবেদন শুনতেন। কারো খাজনা মাপ করতেন, কারোকে বা সাজাও দিতেন। উপস্থিত গরিব দুঃখীকে অকাতরে দান করতেন। তখন কে বলবে ডাকাত দলের সর্দার? কোনো প্রার্থীই তার কাছ থেকে ফিরত না। এত বড় নিষ্ঠুর প্রকৃতির লোকের বাড়িতেও সারাদিন খাওয়া দাওয়ার ভিড় লেগেই থাকত। কেউই অনাহারে তার বাড়ি থেকে যেতে পারত না। আর এই জন্য বাইরে পরমানন্দ ঘোষমশায়ের
বেশ সুনামি ছিল। একটা কথা এই যে তার বাড়িতে যারা অতিথি হতো তিনি তাদের পরমানন্দে আশ্রয় দিতেন এবং কোনরূপ অত্যাচার করতেন না। আর এই জন্যই তার ভিতরের কথা বাইরের কেউ একটা বড় জানতে পারত না। সকলেই মনে করত এমন সাধু আর সজ্জন লোক বোধহয় গ্রাম বাংলায় আর দ্বিতীয় নেই। নানা গ্রামে স্বদেশে ও বিদেশে পরমানন্দ দাতা এবং মহৎ ব্যক্তিরূপেই পরিচিত ছিলেন। রাত্রিবেলা পরমানন্দ যখন 300-400 লাঠিয়ালের সঙ্গে মিলিত হয়ে তাদের সর্দারের সঙ্গে পরামর্শ করতেন তখন তিনি ভিন্ন রূপ ধারণ করতেন। দলের লোকেরা নানা দিকে চলে যেত, এমনকি উত্তরবঙ্গের চলনবিল অঞ্চলেও তার দলের লোকেরা ডাকাতি করতে যেত। এইসব দস্যুদের কেউ ফিরত 1 সপ্তাহ পরে, কেউ ফিরত 15 দিন পরে, কেউ বা 1 মাস পরেও ফিরত। পরমানন্দ এইসব লাঠিয়ালের দলকে বিশেষ সতর্কতার সঙ্গেই পরিচালনা করতেন। ওদের পরিচালনা করা কিন্তু খুব সহজ একটা কাজ নয়, কিন্তু বুদ্ধিমান পরমানন্দ এদের সঙ্গে এমন ব্যবহার করতেন যে কোনো দলের সর্দারই তার প্রতি বিদ্রোহী হয়নি, বরং তাকে বরাবরই মেনে চলেছে। এই পরমানন্দের পরম শত্রু ছিল মহিম ডাকাত। মহিম সে ডাকাত নামেই পরিচিত ছিল, কিন্তু পরমানন্দকে কেউই ডাকাত বলতো না। জনসাধারণের মধ্যে ভদ্র আর বর্ধিষ্ণু তালুকদার নামেই তার পরিচয় ছিল, সমাজেও তার সম্মান ছিল। পরমানন্দের 2 পুত্র আর একটি কন্যা ছিল। কন্যার বিবাহ হয়েছিল বাখরগঞ্জের এক বিখ্যাত কুলীন পরিবারে। পুত্রদের 2 জনের মধ্যে একজন কলকাতায় থেকে লেখাপড়া করত। ছেলে দুটো শিষ্ট এবং পড়াশোনায় ভালোই ছিল। পরমানন্দের স্ত্রী ছিলেন অতি শান্ত স্বভাবের মানুষ, আর পরিজনের মধ্যে আপনার বলতে একমাত্র প্রৌঢ়া পিসিমা ব্যতীত তার পরিবারে আর কেউই ছিল না। ক্ষুদ্র পরিবার হলেও বাড়িতে লোকজনের অভাব ছিল না। আত্মীয় স্বজন, পরিচিত আর অপরিচিত বহু লোক তার বৃহৎ বাড়িতে বাস করত। আর এই সকল আত্মীয় স্বজনের প্রতি ঘোষমশায়ের ব্যবহার ছিল অতি মধুর। সকলের খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছদের দেখাশোনা ও তত্ত্বাবধান করতে তিনি সতত যত্নবানী ছিলেন। বাড়িতে 12 মাসে 13 পার্বণ হতো। পণ্ডিতরা দুর্গোৎসবে বিদায় পেতেন এবং পরিপাটিরূপে ভোজন করে তাকে আশীর্বাদও করতেন। আর এই সকল কারণেই পরমানন্দ ছিলেন জনপ্রিয় তালুকদার। তার প্রকৃত পরিচয় জানা ছিল শুধু মহিম ডাকাতের। অতি কৌশলের সঙ্গেই পরমানন্দের শত্রুতা করত সে। কৈলাসবারুজ্যে মশাই পরমানন্দের অতিথি হবেন এ কথাও কিন্তু মহিমের অজানা ছিল না। আর পরমানন্দও জানতেন যে মহিম যদি সুযোগ পায় তাহলে তার হিতৈষী আর পরামর্শদাতা বারুজ্যে মশাইকে বিপন্ন করতে মহিম যথেষ্ট চেষ্টা করবে। উভয় দলেরই ছিল অনেক গুপ্তচর। সেই চরেরাই গোপনে গোপনে প্রত্যেক দলের গতিবিধির সন্ধান করত। পরমানন্দ মাধবদীর হাটে নিজের দলবল সহ অপেক্ষা করছিলেন বারুজ্যে মশাইকে নিয়ে যাবার জন্য। আর 2টো ছিপ নৌকোতে 2 জন সর্দারের অধীনে 25 জন লাঠিয়ালকে পাঠিয়েছিলেন যাতে কৈলাস বারুজ্যে মশাই পথে বিপন্ন না হন। প্রয়োজন হলে কোনো দস্যু দল তাদের আক্রমণ করলে তারা যেন রক্ষা করতে পারে। কৈলাসবাবু কিন্তু পরমানন্দের ভিতরের খবরও জানতেন। বহুবার তাকে সতর্ক করে বলেছিলেন, ঘোষমশাই, দস্যুবৃত্তি ছেড়ে দিন। একদিন কোনো না কোনো বিপদে পড়ে যাবেন। সত্যকে মানুষ কদিন ঢাকতে পারে, বলুন তো? পরমানন্দ হেসে বলেছিলেন, সব বুঝি বারুজ্যে মশাই, সব বুঝি, কিন্তু কি জানেন, সন্ধ্যা হলেই মন যেন কেমন হয়, আর দলের লোকেরা এলে পরেই মাথায় তখন খুন চাপে। দেখি মা কালী কি করেন। ছেলে দুটো মানুষ হয়ে পড়ে, সব বুঝে টুঝে নিলে তারপর ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে কাশিবাসী না হয় হয়ে যাব। জানি না সেই ইচ্ছে পূরণ হবে কিনা বারুজ্যে মশাই। কিন্তু আজ পর্যন্ত পরমানন্দের কাশী যাওয়া হয়নি। এদিকে 2 দণ্ড 4 দণ্ড করে 1 প্রহর রাত্রি হল। পরমানন্দ কৈলাস বারুজ্যে মশায়ের অপেক্ষায় বসে আছেন, কিন্তু তিনি তো আসলেন না।
এমনকি পরমানন্দের লোকেরাও তো ফিরল না। ঘোষমশাই প্রমাদ গুনলেন, তবে কি মহিম ডাকাত তার দলের সকলকে মেরে শেষ করে দিল? কিন্তু এও কি করে সম্ভব? দলু সর্দার, নীলু সর্দার তাদেরকে হার মানায় কার সাধ্য? এবার পরমানন্দের আদেশে তার সঙ্গের লাঠিয়ালরা মশাল জ্বালল, তারপর নদীর পার দিয়ে হেঁটে চলল। মাধবদীর হাটের মালিক পরমানন্দ ঘোষ, কাজেই হাটের বাকি লোকেরা প্রত্যেকেই নীরবে এই অভিযান দেখল। হাট থেকে প্রায় 100 ক্রোশ পথ হেঁটে আসবার পর তারা দেখতে পেল দুখানা ছিপনৌকা বেগে তীরের দিকেই ছুটে আসছে। নদীর এদিকে কোনো মাঠ বা গ্রাম নেই। পশ্চিমে বিরাট তেপান্তরের মাঠ, মাঝে মাঝে বিল ও জলাভূমি। এত বড় মাঠ সাধারণত বড় একটা দেখা যায় না, কিন্তু ফরিদপুর জেলায় এখনো এরকম তেপান্তরের মাঠ অনেক দেখা যায়। সেখানে এখনো চাষবাস হয় না এবং অতি অল্প খাজনায় জমিদার বা তালুকদাররা জমি বিলি করে থাকেন। পশ্চিমে মাঠ আর পূর্ব দিকে নদী, নদীর পর পাড়ে বিস্তৃত জনমানবহীন চরভূমি। আর এইরকম স্থানে ডাকাতি বা রাহাজানি হওয়ার পক্ষে বাধার কোনো কারণই থাকতে পারে না। পার থেকে পরমানন্দের লোকেরা হারেরে শব্দে চিৎকার করে উঠল, আর সেই ধ্বনি প্রান্তরে প্রান্তরে নদীর বুকে ও চরাভূমিতে প্রতিধ্বনিত হয়ে উঠল রেড়ে শব্দে। এইবার ছিপনৌকা থেকেও হারেরে ধ্বনি শোনা গেল। পরমানন্দ ছিপনৌকা থেকে পরিচিত কণ্ঠ শুনে নিশ্চিন্ত হলেন। ক্রমে ছিপনৌকা দুটো বেগে ঘুরে এসে তীরে ভিড়ল। কিন্তু এ কি ভীষণ অবস্থা! বারুজ্যে মশাই মৃতপ্রায়। দলু আর নীলু সর্দারের বুকে আলিঙ্গন অবস্থায় চুপচাপ পড়ে রয়েছেন। নীলু সর্দারও জ্ঞানহীন। দলের বেশিরভাগ লোকেরই গা বেয়ে রক্তের ধারা ঝরে পড়ছে। কারোর হাত কেটেছে, কারোর মাথা ফেটেছে, তবুও তারা নৌকা বেয়ে ছুটে এসেছে। দলু সর্দারেরও সারা শরীর ক্ষতবিক্ষত। সে কোনো রকমে নদীর পাড়ে উঠে ঘোষমশাইকে প্রণাম করে সমস্ত কথাই বলল। দলু বলল, হুজুর, কর্তামশাইকে বড় বাসাইছি হুজুর। পরমানন্দ দলুর মাথায় হাত দিয়ে বললেন, সাবাস সাবাস দলু, সাবাস। তারপর মশাল নিবিয়ে আস্তে আস্তে দলবল সহ মাধবদীর হাটের দিকে ফিরে চললেন। পরমানন্দ ঘোষ এবং তার দলের লোকেরা যখন অনেকটাই পথ চলে গেছে এবং যখন নদীর প্রান্তরার চরাভূমিতে আঁধার জমেছে, তখন সেই সময় দেখা গেল একজন বৃদ্ধ ফকির নদীর পাড়ে একাকী দাঁড়িয়ে আছেন। ফকির সাহেব ধীরে ধীরে একটা মশাল জ্বাললেন, তারপর নদীর পাড়ে নিচে নামলেন এবং খানিকটা দূরে একটা ছোট্ট খালের মোড়ে যে একটা ছোট্ট নৌকো বাঁধা ছিল, সেই নৌকোতে উঠলেন। দুজন লোক সারা গায়ে কাপড় মুড়ি দিয়ে নৌকোর পাটাতনের ওপর ঘুমিয়েছিল। তাদের গায়ে ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে বললেন, ওঠো ওঠো, শোনো, মাধবদীর খাল ধরে পরমানন্দ ঘোষের বাড়ির কাছাকাছি বিলের পাড়ে নৌকো নিয়ে চলো। দুজন লোক কোনো কথা না বলে অতি দ্রুত নৌকো চালালো। ফকির সাহেব ছোট্ট নৌকোর ছোঁয়ের মধ্যে ঢুকে কেরোসিনের লণ্ঠনটি জ্বাললেন। তারপর নিজের হাতে এক ছিলিম তামাক সাজিয়ে খেতে খেতে গুনগুন স্বরে গান ধরলেন। গাজিতে কইছে কথা কালু কালের ভাই, গাজিতে কইছে কথা কালু। পরমানন্দ কখনো আশঙ্কাই করেনি যে তারই এলাকার মধ্যে মহিম ডাকাত এমন একটা গন্ডগোল বাঁধাবে। রাত্রি শেষে বাড়ি পৌঁছে বারুজ্যে মশাইয়ের সকল প্রকারের সুব্যবস্থা করে যখন তিনি শুতে গেলেন, তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে। বারুজ্যে মশাইয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছিল। পরমানন্দের বাড়িতে এসেও তার জ্ঞান হয়নি। মাথার এক পাশে, হাত, পা এবং পিঠে গুরুতর জখম হয়েছেন তিনি। এপাশ ওপাশ ফিরতে এবং নড়াচড়াও করতে পারছিলেন না। মাঝে মাঝে গো গো শব্দ করে শারীরিক বেদনা প্রকাশ করছেন মাত্র। রাতে পরমানন্দেরও আর ঘুমই হল না।
কেননা বন্দ্যোপাধ্যায় মশায়ের মতো ঢাকার একজন বিখ্যাত উকিলের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা না কোনরূপ গোপন তো থাকবে না। কিন্তু কি করা যায়, শহর থেকে ডাক্তার কবিরাজ এনে চিকিৎসা করাতে গেলে অনেক কথাই তো প্রকাশ হয়ে পড়বে। আবার ওদিকে ঢাকা শহরে বাড়ুজ্যে মশায়ের এই অন্তর্ধানের কথাটা তাও তো গোপন থাকবে না। তাহলে এ বিষয়ে কার পরামর্শ নেওয়া যায়? এমন একটা বিপদ ঘটবে জানলে কখনোই তিনি বাড়ুজ্যে মশাইকে তার বাড়িতে আসতে লিখতেন না। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। এখন পুজোর পরে মাত্র কয়েকদিন কেটেছে, গ্রামে গ্রামে প্রবাসীরা গ্রামবাসীরা তারা অনেকেই আছেন। কি করবেন এখন পরমানন্দ? পরমানন্দের মতো সাহসী আর নির্ভীক লোকও হঠাৎ করে ভেবে কিছু ঠিকই করতে পারছেন না। যারা অন্যায় কাজ করে তারা বাইরে যত বড় সাহসেরই পরিচয় দিক না কেন, ভিতরে বিশেষ দুর্বলই থাকে। আর পরমানন্দ তিনিও সেই শ্রেণীর লোক ছিলেন। এদিকে সংজ্ঞাহীন বাড়ুজ্যে মশাই যন্ত্রণায় ছটফট করছেন। তাকে পরমানন্দের বাড়ির পিছন দিকের একটা বাগানে ছোট্ট একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। এই বাগান বাড়িটা পরমানন্দের বসত বাড়ি থেকে অনেক দূরে, বিলের কাছাকাছি। এই বিল একসময় ঢোল সমুদ্র নামে পরিচিত ছিল, সমুদ্রেরই মতো প্রকাণ্ড বিল। সেই সময়েও এই বিল বেশ বড়ই ছিল, বর্ষাকালে সমুদ্রের মতোই দেখাতো। বিলের মধ্যে দ্বীপের মতো উঁচু ঢিবিতে অনেকগুলো বাড়িঘর ছিল, তবে তাদের মধ্যে বেশিরভাগই ছিল দস্যু ডাকাতদের বাড়িঘর। এদিকে তরোয়াল আর বর্ষার দ্বারা আহত হলে কিভাবে রক্ত নিরোধ করতে হয়, কিসব ধরনের গাছের পাতার পটি বাঁধলে বেদনা যন্ত্রণা লাঘব হয় ঘা শুকোয়, তা ডাক্তারদের অনেকেরই জানা ছিল। দলু সর্দার ছিল এ বিষয়ে বিশেষ অভিজ্ঞ। সারা রাত বাড়ুজ্যে মশাইয়ের কাছে বসে তার দেহে ওষুধ লাগিয়ে পটি বেঁধেছে, শুশ্রূষা করেছে। তার নিজের অবস্থাও বিপজ্জনকই বলতে হবে। কেবল যে বাড়ুজ্যে মশাই আহত হয়েছেন তা তো নয়, দলের অনেকেই সেইভাবে আহত, তাদের দিকেও দেখতে হয়েছে তাকে। দলু বাড়ুজ্যে মশাইয়ের কাছে আরও একজন লোককে বসিয়ে বন জঙ্গলের মধ্যে দিয়ে যে সংকীর্ণ পথ এঁকে বেঁকে গিয়েছে সেই পথেই বিলের দিকে চলল। দলুর শরীর আর মন সারাদিনের পরিশ্রম আর রাত্রের ওই রকম দুর্ঘটনার জন্য অত্যন্ত বিষণ্ণ ছিল, এবং দেহ এমন অসুস্থ হয়ে পড়েছিল যে থরথর করে সে কাঁপছিল। কতদিন তার মনে হয়েছে সে আর ডাকাতি করবে না, কিন্তু সন্ধ্যা হলেই মন কি জানি কেন বিভ্রান্ত হয়ে পড়ে। তরোয়ালার সরকি ধরবার জন্য পেশিবহুল হাত দুটো যেন উৎক্ষিপ্ত হয়ে ওঠে, কিছুতেই সেই রক্তের তৃষ্ণা সে নিবারণ করতে পারে না। দলুর স্ত্রী একটিমাত্র শিশুকন্যাকে রেখে গেল বছর জ্বরে মারা গিয়েছে। মাতৃহীনা শিশুকন্যাকে পালন করে তার পিসি, সেই বিধবা সন্তানহীনা। পিসিই তাকে বুঝিয়েছে ভাই যেন ডাকাতি না করে। কত দিন সে বলেছে, ভাইজান, লোভ করো কি জন্য বলো তো? আমার বড্ড ভয় হয়, না জানি কোন বিপদে পড়ো। কতবার রহিমাকে কোলে তুলে দলু প্রতিজ্ঞাও করেছে, না আমি না, এমন কাজ আমি আর কখনো করব না। কিন্তু পরমানন্দ ঘোষের মাকড়সার জালে জড়িয়ে তার সেই পণ কোথায় যে ভেসে গেছে তার বলবার নয়। বিলের পাড়ে এসে দলু দেখল বিলের সারা বুকে কালো জল একেবারে টলমল করছে। বিলের পাড় ঘেঁষা গ্রামগুলোর শ্যামল মাধুর্যে মন ভুলিয়ে দিচ্ছে। বাঁশের গাছগুলো বিলের বুকে হেলে পড়েছে, হিজল গাছ থেকে রাশি রাশি ফুল জলে ঝরে পড়ছে। দূরে দূরে কোথাও ধানের সবুজ শীষগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। কত শাপলা সুদি আর কুমুদ ফুটে হাসছে। ডাহুক ডাহুকিরা উড়ছে বসছে, বকগুলো পারে পারে তপস্বীর মতো মাছের সন্ধানে চুপ করে বসে আছে। সাদা মেঘ পাল তোলা নৌকোর মতো আকাশ সাগরে ভেসে যাচ্ছে। শরতের রৌদ্রু যেন একটা আনন্দের বার্তা প্রচার করছে। বিলের মধ্যে প্রায় 1 মাইল দূরে দলুদের বাড়ি। দলু দলেরই একজনকে একখানা নৌকো নিয়ে এইখানেই তার জন্য অপেক্ষা করতে বলেছিল। কিন্তু কোথায় নৌকো? কেউ ধারে কাছেই তো নেই, একখানা নৌকো তো দেখা যায় না। দলুর মাথাটা যন্ত্রণায় বেদনায় টনটন করছিল।
সে বিলেরই পারে যে বড় আম গাছটা ছিল তার নিচেই শুয়ে পড়ল। কি আরাম, কি আরাম! দুশ্চিন্তা আর শরীরের বিবিধ যন্ত্রণার মধ্যে সে যেন একটু আরাম পেল। প্রকৃতিরই কোমল স্পর্শে তার ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যাচ্ছিল। বাড়ি, বাড়ি, তার মা নাই, বাপ নাই, কেউ নাই, শুধু আছে একটা ছোট্ট মেয়ে। আর আজ সেই ছোট মেয়েটাকে দেখবার জন্য তার প্রাণ কাঁদছে। কতক্ষণে মেয়েটাকে বুকে চেপে ধরে সে আদর করবে, তার কথা শুনবে, সেই জন্য তার প্রাণ আজ অস্থির হয়ে উঠছিল। সেই পথেই আসছিল 4 জন লোক, একজন ফকির আর 3 জন তার সঙ্গী। তাদেরও ফকিরের মতোই আলখাল্লা পরা। দেখে মনে হচ্ছিল যেন 4 জনের বয়সী 60 থেকে 70-এর মধ্যে। সকলেই লাঠি হাতে কুঁজো হয়ে চলছেন। কেবল যে ফকিরকে দেখে দলের নেতা বোধ হচ্ছিল, তার দীর্ঘ দেহ ও বলিষ্ঠ শরীর। সকলের হাতেই লতার বাঁকানো লাঠি, লাঠির রং মিশমিশে কালো। সেই বৃদ্ধ ফকির, যাকে দলের সর্দার বলে মনে হচ্ছিল, তিনি বলছিলেন, ঘোষের বাগান বাড়িতে কিছু কি খোঁজ পেলে? নইলে অমনি কি এত পিঁপড়ের কামড় খেয়েছি? তৃতীয় জন বলল, হ্যাঁ, তাই তো বড় মুশকিলের কথা। এখন সব দিকে নজর রেখে চলতে হবে। যিনি দলের নেতা তিনি হেসে বললেন, খোদার মর্জি রে ভাই, খোদার মর্জি। তারপর তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলেন দলু সর্দারকে। দলু সর্দার তখন ঘুমিয়ে পড়েছিল। তার কাঁধের একদিক থেকে রক্ত গড়িয়ে মাটিতে পড়েছিল। সে একপাশ হয়ে শুয়েছিল। ওকে দেখে বৃদ্ধ ফকিরের চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল। তিনি অতি সন্তর্পণে দলুর কাছে হাঁটু গেড়ে বসে তাকে লক্ষ্য করলেন। তারপর একবার লাঠিখানা মাথার ওপর তুলে দুবার নাড়াচাড়া করতে করতেই বিলের এক কোণ থেকে একটা ছোট পানসি নৌকো আসলো এবং তার মধ্যে থেকে বার হলো আরও 4 জন অতি বলিষ্ঠ জোয়ান ফকির। বৃদ্ধ ফকির ডান হাত তুলে ইঙ্গিত করবা মাত্রই তারা দ্রুত পায়ে ছুটে আসলো। এবং ফকিরেরই নির্দেশে তার মুখ হাত পা এমন শক্ত করে বাঁধল যে তার আর নড়বার চড়বার বা কোনরূপ শব্দ করবার কোনো শক্তিই রইল না। এইবার সকলে গিয়ে নৌকায় উঠলেন। তারপর বিলের কালো জলের কালো ঢেউগুলোর বুকে দাঁড়ের ঝুপঝুপ শব্দ করতে করতে কোথা দিয়ে যে ছোট পানসি নৌকোখানা উধাও হয়ে গেল তা আর চোখেই পড়ল না। পরমানন্দ ঘোষ বিশেষভাবে চিন্তিত হয়েছিলেন বাড়ুজ্যে মশাইয়ের ব্যাপারখানা নিয়ে। কেননা ঢাকা শহরে কৈলাস বন্দ্যোপাধ্যায় মশাই যে ডাকাতের হাতে পড়ে মারা গিয়েছেন, এই সংবাদটা ছড়িয়ে পড়েছিল। সেই সময়কার সংবাদপত্রে এই ভীষণ ডাকাতির সংবাদ প্রকাশও পেয়েছিল। কাজিয়ার চরে ভীষণ ডাকাতি, ঢাকার বিখ্যাত উকিলের অন্তর্ধান। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি কাজিয়ার চরে এক ভীষণ ডাকাতি হয়ে গিয়েছে। আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন যে ঢাকার বিখ্যাত উকিল শ্রীযুক্ত কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় মশাই সপরিবারে শারদীয়ার অবকাশের পর ঢাকা ফিরে আসছিলেন। সঙ্গে তার একজন পরমাত্মীয় জমিদার ভুবনমোহিনী দেবী তার একমাত্র পুত্রকে কৈলাসবাবুর বাড়িতে রেখে ঢাকার ইংরেজি বিদ্যালয়ে পড়াবার ব্যবস্থা করতে আসছিলেন। একান্ত দুর্ভাগ্যের বিষয় এই যে ভুবনমোহিনী দেবী, তার পুত্র কৈলাসবাবু প্রভৃতি কারও কোনো সন্ধানই মিলছে না। কৈলাসবাবুর সঙ্গে পাহাড়দার, লাঠিয়ালদের সর্দাররাও জনা কয়েক ছিল। জানি না তা সত্ত্বেও কিভাবে দুর্বৃত্ত ডাকাতরা নৌকা লুটপাট করে এদেরকে আক্রমণ করল। এটা ভাবতেও আশ্চর্য বোধ হয়। কাজিয়ারচর অঞ্চলে মহিম ডাকাত ও তার দলের লোকেরা এই রকম লুণ্ঠন করল, অথচ তাকে ও তার দলের লোকদের ধরবার কি কোনো উপায় নেই? যদি তা না হয় তবে বড়ই লজ্জার কথা। আমরা এ বিষয়ে ঢাকা জেলার সুযোগ্য ম্যাজিস্ট্রেট সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। এই সংবাদ পড়ে শুধু ঢাকা শহরই নয়, বাংলাদেশের যে যেখানে কৈলাসবাবু আর ভুবনমোহিনী দেবীর আত্মীয়রা ছিলেন
সকলেই মর্মাহত হয়ে পড়লেন। কৈলাসবাবু সেকালের একজন সর্বজনপ্রিয় মহৎ ব্যক্তি ছিলেন। সেই সময় মিস্টার সি কার্নাক সাহেব ছিলেন ঢাকা সদর ও ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট ও কালেক্টর। তার নিকট এই সংবাদ পৌঁছালে তিনি তার প্রতিকারের জন্য উঠে পড়ে লাগলেন। কর্নার সাহেব পুলিশ সাহেবকে সেই সময়কার বিখ্যাত গোয়েন্দা বা ডিটেকটিভ কালীকান্ত চক্রবর্তীর সাহায্যে এ বিষয়ে সত্বর তদন্ত করে ডাকাত ধরবার ভার দিলেন। সেকালের গোয়েন্দা কালীকান্ত ছিলেন অতিশয় যোগ্য ব্যক্তি। সামান্য 5 টাকা বেতনের সেটেলমেন্ট মোহরের কাজে প্রথমে নিযুক্ত হয়ে তিনি একে একে মহাফেজ ও তারপরে মহাফেজ থেকে নায়েব নাজির হন এবং তারপর ক্রমে ক্রমে 100 টাকা বেতনে প্রথম শ্রেণীর দারোগা হয়েছিলেন। দারোগা হয়েই কালীকান্ত নিজ দক্ষতা গুণে চুরি, ডাকাতি, জালজুয়া চুরি প্রভৃতি ধরে সরকারের কাছে নানারকম প্রশংসা লাভ করে পরে 200 টাকা বেতনে ডিটেকটিভের পদে উন্নীত হন। কালীকান্ত যেমন নির্ভীক ও সাহসী ছিলেন, তেমনিই ছিলেন চরিত্রবান ব্যক্তি। এই পদ লাভ করবার পর তিনি আর পুলিশের পোশাক পরতেন না, সরকারি কাজে চোগা চাপগান ব্যবহার করতেন। ছদ্মবেশ ধারণ করতে তার মতো দক্ষ ব্যক্তি সেকালে আর ছিল না। কখনো তিনি সাহেব সাজতেন, কখনো ফকির বা কখনো ভিখিরি, আবার কখনো হিন্দুস্তানি সন্ন্যাসী বা কখনো বা গাজীর পাটওয়ালা, আবার কখনো নৌকর মাঝি। এমন কোনো ছদ্মবেশ ছিল না যা তিনি ধারণ করতে দক্ষ ছিলেন না। আর বিভিন্ন ভাষায় কথা বলাই ছিল তার অসাধারণ দখল। গান গাইতে, ছড়া আওড়াতে, নাচতে, বিভিন্ন বেশের উপযুক্ত রূপ অভিনয় করতে কালীকান্তের মতো কৌশলী লোক সে সময় সারা বাংলাদেশেই আর কেউ ছিল কিনা সন্দেহ। তিনি সর্বদাই নানা ছদ্মবেশ ধারণ করে চলাফেরা করতেন বলে লোকটা সত্যিই কেমন দেখতে ছিলেন তা কেউ বড় একটা জানত না। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ডাকাতির সব কথা জেনে পুলিশের বড় সাহেব কালীকান্তকে ডেকে পাঠালেন। সাহেবকে জব্দ করার ফন্দি করে কৌশলী কালীকান্ত একজন হিন্দুস্তানি সন্ন্যাসীর বেশে সাহেবের বাংলোতে গিয়ে উপস্থিত। সাহেবের হিন্দুস্তানি পুলিশ রক্ষীরা সন্ন্যাসী দেখে তাকে কিছু একটা বলল না। সন্ন্যাসী সীতাপতি, রামচন্দ্র, রঘুপতি, রঘুরাই এইরকম একটা সুন্দর ভজন সঙ্গীত গাইতে গাইতে সাহেবের কাছে গিয়ে উপস্থিত হয়ে সাহেবকে সম্বোধন করে বললেন, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, जय हो, अंदर में रहो बच्चा। সাহেব ছিলেন জবরদস্ত লোক, এদেশের নতুন এসেছিলেন। তিনি জানতেন যে সন্ন্যাসী সেজে একদল লোক এদেশে ডাকাতি করে, কাজেই তিনি সন্ন্যাসীকে দেখে একেবারে চমকে উঠলেন। সাহেব সে সময় বারান্দায় বসে চা পান করছিলেন। তিনি সন্ন্যাসীকে দেখেই চিৎকার করে বললেন, कोई है, इधर चलो आओ। जी हुजूर, जी हुजूर। কথাটা বলেই প্রহরীরা ছুটে আসলো। শুধু গেটের কাছে রইল একজন মাত্র রক্ষী। সাহেব তার দীর্ঘ 6 ফুট দেহ দেখে দাঁড়িয়ে বললেন, देखो, ये डाकू साधु के निकाल दो। काहे इटाला नहीं देख के मुलाकात करने को दिया। প্রহরীরা মাথা নত করে রইল। आगे ए साधु महाराज है हुजूर। সন্ন্যাসী এবার হেসে সিঁড়ি বয়ে নির্ভীকভাবে বাংলোর ওপর আসলো। সাহেব দুহাত পিছিয়ে গিয়ে বললেন, क्या मांगता मैन? सिया राम सीतापति। कुछ नहीं साहब, हम डाकू नहीं है, हम ज्योतिषी है। आपको हाथ देखने को वास्ता आया। यही देखिए ना, कितना सर्टिफिकेट है हमारा। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঝোলা থেকে কতগুলো কাগজ বের করে সাহেবের হাতে দিল। সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে সন্ন্যাসীর দিকে চেয়ে কাগজগুলো উল্টে দেখলেন। कुर्सी में बैठो, देखो मेरा हाथ। কৌতূহলী সাহেব তার বলিষ্ঠ হাতটা বাড়িয়ে দিলেন। সন্ন্যাসী সাহেবের হাত ধরে তার রেখা নাড়াচাড়া করতে করতে প্রহরীদের সরিয়ে দিতে ইঙ্গিত করল। সাহেবের ইঙ্গিতে প্রহরীরা একে একে চলে গেল। সন্ন্যাসী বলল, साहब, वो मेम साहब अगले महीने में जरूर कोलकाता आएंगे। সাহেব আনন্দে পাইপ ধরিয়ে জোর গলায় বললেন, यस बात ठीक है, सच्चा बात।
हम डाक से वैसा चिट्ठी पाया है, तुम सच्चा बात बोलते। সন্ন্যাসী বলল, साहब अभी आपका थोड़ा तकलीफ है। बहुत बड़ा एक डकैती केस का हिल्ला करने का वास्ता आपको बहुत परेशानी होता है। সাহেব চেয়ার ছেড়ে হঠাৎ লাফিয়ে উঠলেন। भाई लाभ, तुम सच्चा साधु है, डाकू नहीं है। लो ये 10 रुपया बख्शिश लो। सुनो, अभी एक तो हम खुशी में आएंगे, तुम फिर शाम को आओ। क्यों आएंगे? फुर्सत मिलेंगे तो आएंगे, साधु लोगों का तो कोई ठिकाना नहीं है साहब। साधु चलो ऑफिस घर में, और 2-1 बात तुमसे पूछ लेंगे। সাহেবের দেওয়া 10 টাকাটা ঝোলার মধ্যে রেখে সন্ন্যাসী সাহেবের অফিস ঘরে এসে চেয়ারে বসল। সাহেবও পাশে বসলেন। তারপর সন্ন্যাসী হঠাৎই তার মাথার জটা পরচুলা দাড়ি খোলবা মাত্রই সাহেব চমৎকৃত হয়ে বললেন, हो holy God, hello Kalikant, naughty fellow Kalikant, you are marvelous. কালীকান্ত ঝোলা থেকে 10টা টাকা বের করে সাহেবের হাতে দিতে গেলেন। সাহেব হেসে ড্রয়ার খুলে কালীকান্তের হাতে আরও একটা 50 টাকার নোট দিয়ে বললেন, कालीकांत, तुम्हार लड़के को मिठाई किने देवे। তারপর দুজনে কাজিয়ারচরের ডাকাতি সম্বন্ধে নানা রকম আলোচনা করল। কালীকান্তের ওপর ডাকাতির তদন্তের ভার দিয়ে সাহেব এখন অনেকটা নিশ্চিন্ত হলেন। তারপর সন্ন্যাসী আবারও সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই এই ভজনের গীতখানা গাইতে গাইতে বাংলোর বাইরে চলে গেল। আর প্রহরীরা অধিকতর ভক্তিভরে মাথা নত করে সন্ন্যাসীকে প্রণাম করল। ডাকাতির দরুন পূর্ববঙ্গের সর্বত্র এমন ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছিল যে গভর্নমেন্ট মিস্টার J.R. ওয়ার্ড নামক একজন সুদক্ষ কর্মচারীকে ডাকাতি দমনের জন্য কমিশনার পদে নিযুক্ত করলেন। ওয়ার্ড সাহেব পূর্ববঙ্গের বরিশাল, ফরিদপুর ও ঢাকার নানা স্থানে নিজে এবং সহকর্মীদের সঙ্গে লঞ্চে করে ঘুরে বেড়াতে লাগলেন। আর তার অধীনস্থ কর্মচারীরাও বিশেষভাবে ডাকাতি দমন করবার জন্য উঠে পড়ে লাগলেন। যেখানে যেখানে বেশি সংখ্যায় ডাকাতি হতো, থানার সংখ্যা বাড়িয়ে সকল জায়গার বিবরণ সযত্নে সংগ্রহ করলেন এবং জলদারোগাদের নৌকার সংখ্যাও অনেক বাড়িয়ে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ওয়ার্ড সাহেবের এত যত্ন আর পরিশ্রমেও আশানুরূপ ফল কিন্তু হল না। ডাকাতিও দিন দিন বেড়েই চলল। এদিকে ওয়ার্ড সাহেবকে অন্য একটা কাজে স্থানান্তরে যেতে হল। তখন ঢাকার ম্যাজিস্ট্রেট আর পুলিশ সাহেবের ওপর তার তত্ত্বাবধানের ভার পড়ল। এজন্য ঢাকার পুলিশ সাহেব ডাকাত ধরে নাম কেনবার জন্য বিশেষভাবে ব্যগ্র হয়ে পড়লেন। সেই সময়ে ঢাকা শহরের পল্লী অঞ্চলে খুব বেশি থানা বা ফাঁড়ি ছিল না, আর ফাঁড়ি বা থানার দারোগারা অনেকেই ডাকাতের হাতেরই লোক ছিলেন। কেননা 10 জন বা 5 জন কনস্টেবল নিয়ে আত্মরক্ষা করে সেই এলাকায় তাদের পক্ষেও থাকা সম্ভব ছিল না। সেই সময়ে মুলফতগঞ্জ একটা বড় থানা ছিল। সেখানে 2 জন দারোগা এবং 10-12 জন কনস্টেবল থাকত। একদিন সন্ধ্যার একটু আগে মুলফতগঞ্জের দারোগা দিন আহমদ সাহেব থানার বাইরের বারান্দায় বসে তামাক খাচ্ছিলেন এবং ছোট দারোগাকে দিয়ে রিপোর্ট লেখাচ্ছিলেন। এমন সময় একজন কৃষক এসে তাকে সেলাম দিয়ে বলল, সালাম হুজুর। হুজুর হুজুর আমাদের মা বাপ, আপনি রক্ষা না করলে আরে তল্লাটে আমরা থাকতে পারবো না হুজুর। হুজুর। দারোগা মুখ তুলে তার দিকে চেয়ে গড়গড়া সরিয়ে রাখলেন। চাষা বলতে লাগল, হুজুর কাল মহিম ডাকাত প্রায় 100 লোক নিয়ে এসে আমাদের গায়ের 50টা বাড়ি লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে গেছে হুজুর। হুজুর আমাদের বাঁচান হুজুর। এ বেটা যেন মেয়ে মানুষ, কাঁদন রাখ, এখন কি হয়েছে বল। দারোগা ধমক দিয়ে বললেন, তোরা চাষা বেটারা তো সব জোয়ান মানুষ, পারলে না ডাকাত দলকে তাড়া করতে? চাষা দুপা পিছিয়ে বলল, হ্যাঁ বলেন কি হুজুর, এ বেটা জাদু জানে, নইলে 30 মাইল দূর থেকে এসে কি করে আমাদের গায়ে ডাকাতি করতে পারে বলুন তো হুজুর, আপনি বলুন। তা তোর নাম কি রে? আগে শামসের আলী। কোন গায়ে বাড়ি? আগে আগে হুজুর সরভাগাই। তা এখান থেকে কত দূর?
আগে সার্কস পথ, কিন্তু নদীর জলে বড় উজান। তুই কি এঝাড় দিতে এসছিস শামশের? আগে না হুজুর, সে সাহস আমার নেই। আমি হুজুরকে শুধু এই তেলা দিতে এসেছি। আচ্ছা বল, কি কি হয়েছিল? শামশের মিয়া দারোগা সাহেবের কাছে ঘেঁষে বসে গনগনে কলকাতার দিকে চেয়ে বলল, আগে হুজুর, ওই কলকের একটু প্রেসার পেতে পারি? দারোগা সাহেব কোনো কথা না বলে কলকেটা শামশেরের হাতে দিলেন। এই চাষার মাথায় একরাশ ঝাঁকড়া চুল, পাকা ও কাঁচা, গোপদারিও পাকা, কিন্তু শরীরটা বেশ সবল। বৃদ্ধের মতো দেখালেও মনে হয় সে বৃদ্ধ নয়, বেশ বলবান ব্যক্তি। চক্ষু দুটোও সমুজ্জ্বল। তামাক টানতে টানতে চাষা বলল, হুজুর মানুষ নন, দেবতা। এমন দয়ার শরীর। আরে আল্লাহ কি যারে তারে হাকিম করেন। হুজুরের ছাওয়াল পান কি করে? দারোগা আত্মপ্রশংসায় মনে মনে একটু গৌরব বোধ করছিলেন। বললেন, হ্যাঁ, তাই তো হে শামশের, বড়ই বিপদের কথা। আর তোমাদের ওই মহিম ডাকাত বেটা আমাদের বড় বিপাকেই ফেলেছে, বুঝলে? সে কথা আর বলতে কর্তা, এমন দুশ্মন কি আর হয়? হ্যাঁ, এই বেটাকে ধরে ফেলে এবার জেলে বুড়ে দিন, তবেই বাসাদন ঘানি টানতে টানতে শায়েস্তা হবে। হ্যাঁ। দারোগা সাহেবের কথা শেষ হতেই শামশের বলল, দারোগা সেই দিন সকালেই ডাকহার করার মারফত এই মর্মে সরকারি ইস্তেহার পেয়েছিলেন, যে মহিম ডাকাতকে ধরে দিতে পারবে সে সরকারের কাছে থেকে 1000 টাকা পুরস্কার পাবে। দারোগা ভাবছিলেন তিনি কি পারবেন। সেদিন দুপুরবেলায় দারোগা সাহেব কয়েকটা বিপদসংকুল স্থানে কয়েকজন পাহারাওয়ালাকে পাঠিয়েছিলেন। এখন থানায় মাত্র 2 জন কনস্টেবল, 1 জন জমাদার, ছোট দারোগা সাহেব আর তিনি ছিলেন। দারোগা ভৃত্যকে আর এক ছিলিম তামাক দিতে বললেন। শামশের বলল, না না, আমি ভরে দিছি। এই বলে সে কলকে হাতে করে বাইরের দিকে চলল। দারোগা সাহেব কিন্তু তাকে কোনো বাধা দিলেন না। কিন্তু যখন 2-4 দণ্ডের মধ্যেও দেখলেন যে সে ফিরে আসছে না, তখন তিনি আশ্চর্য হলেন এবং ব্যাপারটা কি জানবার জন্য উঠে হাঁক দিলেন, গঙ্গা সিং, গঙ্গা সিং, গঙ্গা সিং। জি হুজুর। গঙ্গা সিং কাছে আসলে দারোগা বললেন, গঙ্গা সিং, এইমাত্র শামশের বলে একটা চাষা মহিম ডাকাতের নামে এতলা দিয়ে আমার জন্য তামাক আনতে গেল। বলতে পারো সে কোথায় গেল? না হুজুর, আমি তো রুটি আর অরকা ডাল বানাচ্ছিলাম। দারোগা বললেন, হ্যাঁ, তবে বেটা কোথায় গেল? ছোট দারোগা সাহেব। দেখা গেল ছোট দারোগা কোন সুযোগে সেখান থেকে চলে গিয়েছেন। বড় দারোগা সাহেব বিশেষ চিন্তিত হলেন। তবে এই শামশের কে? আজ 20 বছর দারোগাগিরি করে তিনি বুনো হয়ে গিয়েছেন, আর তাকেই কিনা ফাঁকি। হ্যাঁ, আমার সঙ্গে মজা। দারোগা সাহেব ক্রোধে গর্জে উঠলেন। তখন রাত্রি হয়েছিল। মুলফতগঞ্জের থানাটা একরকম নদীর পাড়েই ছিল। তার চারপাশ ঘিরে ছিল খাল, আশেপাশে বড় বড় বিল। গ্রামের বসতি ছিল থানা থেকে অনেকটা দূরে। আর বসতি থাকলেই বা কি হবে? সেকালের লোকে ডাকাত পড়েছে শুনলে ভয়ে জড়সড় হয়ে কাঁপতে থাকত, সাহায্য করা তো দূরে থাকুক। ক্রমে রাত বেড়ে চলল, চারদিকে অন্ধকার ঢেকে ফেলল। শুধু শোনা যাচ্ছে ভেক আর ঝিঝির বিকট চিৎকার। ভৃত্য থানার ঘরে লণ্ঠন জেলে কখন যেন চলে গিয়েছে। দারোগা সাহেব বারান্দা থেকে থানার ঘরে গিয়ে বসে খাতাগুলো টেনে নিয়ে সেদিনের ডায়েরি লিখছিলেন। এমন সময়ই দেখা গেল একটার পর একটা, তারপর আরও একটা, তারপর আরও একটা, এইভাবে প্রায় 20 জন লোক এসে তাকে ঘিরে দাঁড়িয়েছে। গঙ্গাসিংহকেও প্রায় 10 জন লোক ঘিরে রয়েছে। সে ঝড়ের দোলাতেই কলাগাছের মতো কাঁপছে আর ভয় কণ্ঠে বলছে, ডাকু দারোগা সাহেব, ডাকু। দারোগা সাহেব নির্ভীকভাবে বললেন, কে তোমরা? কে চাই? কেউ কোনো উত্তর করল না। লোকগুলোর কারো হাতে বল্লম, কারো হাতে তরোয়াল, মুখে কালি মাখা, মাথায় বড় বড় বাবরি চুল। সকলেই বেশ জোয়ান, হাড়ে মাসে গড়া বলিষ্ঠ দেহ। শুধু সেই দলের মধ্যে থেকে একজন লোক
দারোগা সাহেবের সামনে এসে বলল, এই দারোগা সাহেবকে বেশ শক্ত করে বাঁধো। আদেশ মুহূর্তের মধ্যেই প্রতিপালিত হল। তারপর সেই লোকটা হুকুম করল, এই ছিপ নৌকায় নিয়ে গিয়ে তোল। তার হুকুমে দারোগা সাহেবকে নিয়ে চলল। দারোগা গর্জে বললেন, এই কে তুমি? তুমি কে? তারপর লোকটার দিকে বিস্ময় নেত্রে চেয়ে বললেন, তুমি তুমি শামশের? লোকটা ভীষণই ভৈরব কণ্ঠে বলল, না, আমি শামশের নই, আমি মহিম, মহিম ডাকাত। ধরবে মহিম ডাকাতকে? হ্যাঁ, ধরো, 1000 টাকা বকশিস পাবে। বেশ, এই তো আমি ধরা দিতে এসেছি, ধরো আমাকে। একথা শুনেই দারোগা সাহেব মূর্ছিত হয়ে পড়লেন। সেই অবস্থাতেই সেখান থেকে দস্যুদল তাকে নিয়ে গেল। পরদিন গ্রামের লোকেরা এসে দেখল মুলফতগঞ্জ থানা একেবারে ভস্মীভূত, থানা ঘরের কোনো চিহ্নই নেই। কি করে আর কখন যে এমন হলো, কেউ তার কিছুই বুঝতে পারল না। আমি পদ্মা নদীর বিরাট শোভা দেখতে দেখতে একেবারে তন্ময় হয়ে গিয়েছিলাম। কোথায় চলেছি, কোথা থেকে আসছি, কি কি ঘটনা ঘটে গেল কিছুই যেন বুঝতে পারছিলাম না। আর কতক্ষণ যে এইভাবে কেটেছিল তাও জানি না। খানিক পরে একজন লোক এসে বজরার মধ্যের একটা বড় কামরায় আমাকে সঙ্গে করে নিয়ে গেল। আমি সেই ঘরটার মধ্যে প্রবেশ করে দেখলাম ঘরের মধ্যের একপাশে একখানা ছোট খাটে ধবধবে বিছানা পাতা, ঘরের মাঝখানে রয়েছে একটা টেবিল, আর টেবিলের উপরে কাগজপত্র ছড়ানো। দোয়াত, কলম, কাগজও লিখবার সাজ সরঞ্জাম সবই রয়েছে। সেই কামরাতেই একটা চেয়ারে বসে একজন দীর্ঘদেহী গৌরবর্ণ ব্যক্তি একটা ফতুয়া গায়ে দিয়ে নিবিষ্ট চিত্তে কিসব যেন লিখছিল। আমি তাকে কোথাও আগে দেখেছি বলে তো না, মনে করতে পারলাম না। ভাবলাম, এ কে? এখানে কার কাছেই বা আসলাম? আমি এই কামরায় প্রবেশ করবা মাত্রই একজন হিন্দুস্থানি বরকন্দাজ বন্দুক হাতে করে দরজার পাশে এসে দাঁড়ালো। ভদ্রলোকটি আমি ঘরে প্রবেশ করলেও আমার দিকে কিন্তু মোটেই তাকালেন না। নিবিষ্ট চিত্তে যেন কি সব লিখেই চলেছেন। লেখা শেষ হলে পর আমার দিকে মুখ ফিরিয়ে চেয়ে বললেন, তোমার রাত্রে বেশ ভালো ঘুম হয়েছিল তো? আমি বললাম, হ্যাঁ। তোমাকে এরা খাবার দিয়েছে? জল খাবার? আমি কোনো উত্তর না দিতেই বললেন, সুবে সিং, এই বাচ্চা বাবুকে খাবার দিতে বলো। আহা, ছেলে মানুষ, এতটা বেলা হয়েছে, ওকে কিছু খেতে দাওনি? কি নিষ্ঠুর তোমরা! তারপর আমার দিকে চেয়ে অতি মিষ্ট স্বরেই বললেন, যাও খোকা, তুমি কিছু খেয়ে এসো, তারপর তোমার সঙ্গে গল্প করব, কেমন? আমি সুবে সিংহের সঙ্গে বজরার সেই ঘর থেকে বের হওয়া মাত্রই একজন লোক এসে আমাকে খুব সরু চিড়া, ক্ষীর, কলা এবং চিনি এসব খেতে দিল। আর আমি তা দিয়ে বেশ পেট ভরেই খেলাম। আতঙ্ক ও নির্যাতনের মধ্যে দিয়ে এই কদিন আমার সময় এমন ভয়ে ভয়ে কেটেছে যে এতটুকু নিশ্চিন্ত হয়ে খেতে পর্যন্ত পারিনি। মনে হয়েছে এই বুঝি আবার ডাকাতের হাতেই পড়লাম। কিন্তু আজ সকালবেলা এই সৌম্যমূর্তি ভদ্রলোককে দেখে আমার কিছুটা আশার সঞ্চয় হল। আমি নিশ্চিন্ত মনে জল খাবার খেলাম। খাওয়া শেষ হলে পর আবারও সুবে সিং আমাকে বজরার সেই অফিস ঘরে নিয়ে গেল। এইবার গিয়ে দেখলাম ভদ্রলোকটি বিছানার ওপর বসে গড়গড়া টানছেন। তার গায়ের রং খুবই ফর্সা, দাড়িগোপ কামানো, পরনে জরির পাড় দেওয়া ঢাকাই সূক্ষ্ম ধুতি, আর ফতুয়ার ভিতর দিয়েও ধপধপে সাদা পৈতেটা দেখা যাচ্ছে। মাথায় ঘন কৃষ্ণ বাবরি চুল, চোখ দুটো বড় আর খুবই উজ্জ্বল, নাকটা সরু। তার দুই চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ যে মনে হচ্ছিল যেন আমার অন্তরের সবকিছু ওই দুই চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অনুভব করতে পারছেন। আমাকে দেখা মাত্রই আদর করে তার পাশেই বসিয়ে বললেন, এসো এসো, তোমার খাওয়া হয়েছে? বেশ পেট ভরে জল খাবার খেয়েছো তো নাকি? হ্যাঁ, খুব খেয়েছি। বেশ বেশ। তারপর একে একে আমার পরিচয়, কিভাবে ব্রজবল্লভ পালের দোকানে এসেছিলাম, সেই সমস্ত কথাই শুনলেন।
আমি মাধবদীর বাজারে ও সংক্ষেপে ফকির সাহেবের কাছে যেসব কথা বলেছিলাম তাকে সেসব কথা জানালাম। তারপরেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি এই নৌকায় একজন বুড়ো ফকিরের সঙ্গে এসেছিলাম, কই তাকে তো দেখতে পাচ্ছি না। ভদ্রলোকটি আমার কথা শুনে একটু হেসেই বললেন, ফকির সাহেব, ফকির মানুষ, হয়তো তিনি কোথাও আবার ফকিরি করতে চলে গিয়েছেন। কাল রাত্রে ফকির সাহেব তোমাকে আমার এই বজরায় তুলে তারপর ফিরে গিয়েছেন। তিনি কখন কোথায় যান তার তো কোনো ঠিকানা নেই খোকা। আপনি এখন আমাকে নিয়ে কোথায় যাবেন? এ কথা কেন নিখিল? হ্যাঁ, মানে না, কোথায় ঢাকা চলেছিলাম মা আর জ্যাঠামশাইয়ের সঙ্গে, আর কোথায় প্রাণ ভয়ে এখানে সেখানে ছুটে পালাচ্ছি। আপনি তো মহিম ডাকাতের মতো ডাকাত নন, তাই না? আমি কান্নার স্বরেই বললাম। আমার এই কথা শুনে ভদ্রলোক হা হা করে উচ্চ হাসি হাসলেন। তারপর বললেন, তাই তো, মহিম ডাকাতের নামে যে সকলেরই ভয়। হ্যাঁ, আচ্ছা নিখিল, তুমি কি মহিম ডাকাতকে নিজের চোখে দেখেছো? হ্যাঁ, দেখেছি। তা বলো দেখি সে কেমন দেখতে? আমি মহিম ডাকাতকে যেমন দেখেছিলাম এবং যতটা আমার পক্ষে বলা সম্ভব সেইভাবেই বর্ণনা করলাম। বললাম, দেখতে খুবই সুশ্রী, বলিষ্ঠ, আর খুব উচ্চস্বরে কথা বলে, বড় কড়া মেজাজ, দলে অনেক লোক। তারপর মাকে কিভাবে কোন পথে কোন দিকে নিয়ে গেল এবং আমিও কার সঙ্গে কোন পথে কিভাবে আসছিলাম সব কথাই খুলে বললাম। ভদ্রলোক অত্যন্ত মনোযোগের সঙ্গেই আমার সব কথা শুনলেন। তারপর আমার পিঠ চাপড়াতে চাপড়াতে বললেন, ভয় নেই নিখিল, ভয় নেই। ঈশ্বরের দয়া হলে সব হতে পারে। আবার তোমার মাকে ফিরে পেতে পারো, আবার তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হতে পারে। জানবে সবই ঈশ্বরের দয়ার উপর নির্ভর করে, বুঝলে? এই কথা বলে তিনি আমাকে বিদায় দিলেন। আমি সুবে সিং এর সঙ্গে বাইরে যে কামরাতে শুয়েছিলাম সেইখানেই আসলাম। তখন বেলা প্রায় দুপুর। আমরা পদ্মা নদী থেকে অনেকটা দূরে চলে এসেছি। এই নদীটা বেশি প্রশস্ত নয়, একটানা স্রোত নদীর বুকের ওপর দিয়ে বেগে ছুটে চলছে। অনেক মহাজনী নৌকাও অনুকূল স্রোত দিয়ে দ্রুত ছুটছে। দুই দিকের মাঠে মাঠে বর্ষার প্লাবনের জল ধানক্ষেতগুলোকে একেবারে ডুবিয়ে দিয়েছে। কোথাও বা বিস্তৃত ধানের ক্ষেত, সবুজ শোভায় নয়ন জুড়িয়ে যায়। আগে আমাদের সঙ্গে আরো যে 4-5খানা নৌকো দেখেছিলাম, না, কই তার একটাকেও তো দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে মাত্র তখন 3খানা নৌকো। আমাদের বড় বজরাটা, একটা পাঞ্ছি নৌকো আর একটা ছোট্ট ডিঙি। আর এই ডিঙিতেই রান্নাবান্নার সব বন্দোবস্ত ছিল। আমার কাছে সমস্ত ব্যাপারটা যেন রহস্যময় মনে হচ্ছে। আমি ভাবতে লাগলাম, কোথায় গেলেন সেই বৃদ্ধ ফকির সাহেব, আর এই ভদ্রলোকই বা কে? এখন আমরা কোথায় যাচ্ছি? আর আমি যখন এরকম নানা জল্পনা কল্পনা করছি, ঠিক সেই সময় সুবে সিং আমার কাছে এসে বসে তামাক খাবার ব্যবস্থা করতে লাগল। এই সুবে সিং লোকটাকে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। দৈর্ঘ্যে প্রায় 6 ফুট তো হবেই, হাত পা সব আকারানুরূপ দীর্ঘ, মাথাটা ছোট, কিন্তু তার টিকিটি 1.25 হাতের চেয়ে কম লম্বা হবে না। গলায় একটা অতি মলিন জীর্ণ পৈতা ঝুলছে। নাকটা মোটা, এমন মোটা যে মনে হয় যেন তার ওপর দিয়ে আস্ত একটা রেলগাড়ি চলে গেছে। আর এই জন্যই বোধহয় সে একটু নাকি সুরে কথা বলে। সুবে সিং আস্তে আস্তে বলল, তোম বাবু, কোত্থেকে এলে? আমি বললাম, দেখো, তোমরাই জানো, তোমরাই তো ভালো জানো। সুবে সিং কলকেটা হাতে নিয়ে জোরে একটা টান দিয়ে বলল, নাহে নাহে, কিছু জানে না বাবু। আমরা কনস্টেবল আছি, হুকুম তামিল করি। কনস্টেবল? এ কি? তবে কি এটা দারোগার নৌকো? আমাদের গ্রামে একবার চুরি হওয়াতে দারোগা আর কনস্টেবল এসেছিল। তাদের সেই লাল পাগড়ি আর হাতের লম্বা লাঠি, এই সমস্ত দেখে গ্রামের লোকেরা যেন সবাই পালিয়েই গিয়েছিল। কিন্তু কই, সুবে সিং এর তো সেরকম কোনো, না, লাল পাগড়ি, পোশাক, হাতের লাঠি কিছুই তো দেখলাম না।
আমি জানতে চাইলাম, আচ্ছা সুবে সিং, কাল যে ফকির সাহেবের সঙ্গে আমি এই নৌকায় এলাম, সেই ফকির সাহেব এখন কোথায়? কোথায় গেলেন তিনি? সুবে সিং এর মুখ চোখের ভাব একেবারে যেন বদলে গেল। সে আমার একেবারে কাছে এসে চুপি চুপি বলল, সে খবর আমি জানি না খোকা বাবু, ওসব কোনো বাদ পুছ করবেন না, তাহলে বড় বিপদ হবে। বাইরের দিকে চেয়ে দেখলাম চারদিকে দৃশ্য অনেকটা কেমন বদলে গেছে। ইতিমধ্যে আমাদের মধ্যাহ্ন ভোজন বেশ পরিপাটি রূপেই হয়েছিল। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলেই দেখলাম আমরা নদী ছাড়িয়ে একটা খালের মধ্যে দিয়ে চলছি। খালের দুই দিকেই গ্রাম আর বন জঙ্গল। বাঁশ বন, বেতের ঝোপ আর নানা জাতীয় গাছপালার সংখ্যাও বড় একটা কম নয়। বহু নৌকা আসা যাওয়া করছে, লোকজনের গতিবিধিও নজরে পড়ে। বোধহয় সেদিন হাটবার ছিল, তাই তো খালের পাড় দিয়েও বহু লোক সার বেঁধে চলছে। আমাদের বজরাখানা ক্রমে ক্রমে খাল ছাড়িয়ে, হাটবাজার ছাড়িয়ে একটা বিলের মধ্যে এসে পড়ল। এমন বড় আর সুন্দর বিল আমি কিন্তু আগে কখনোই দেখিনি। তার কালো জল ঢলঢল করছে। বিলের পার ঘেঁষে বজরা চলতে চলতে একটা জায়গায় এসে নোঙর ফেলল। এই স্থানটা অতি নির্জন, চারদিকে বেরিয়া জঙ্গল, বড় বড় বট আর অশ্বত্থ গাছে ভর্তি। কাছে বা দূরে লোকালয়ের কোনো চিহ্নই নেই। দক্ষিণ দিকে চেয়ে দেখলে দেখা যায় বিলের জল ছলছল করছে। আমাদের বজরা আর তিনটে নৌকো জঙ্গলের আড়লে নোঙর করল এবং বেশ মজবুতভাবে পাঞ্চি আর ডিঙিটাও সেখানেই বেঁধে রাখা হলো। আমি দেখলাম সেই ভদ্রলোক বজরা থেকে ডাঙায় নামলেন। জঙ্গল ঘেরা পাড়টা বেশ উঁচু আর সমতল। দক্ষিণ দিকে একটা ভাঙা মন্দির, তার গায়ের সব ইটই খসে পড়েছে। ছাদের উপরের দিকে নানা আগাছা আর বট অশ্বত্থের চারা একেবারে জঙ্গল করে আছে। স্থানটা অতি ভীষণ। এই ডাঙা জমির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকেই কেবল জল আর জল, আর যতদূর দৃষ্টি চলে লোকালয়ের কোনো চিহ্নই নেই। এমন জায়গাতে কেনই বা আমাদের বজরা আসলো, আর কেনই বা এখানে নোঙর করল? কই, তার তো কোনো কারণই বুঝতে পারলাম না। আর আমি বুঝলেই বা কি হতো? আমার মতো বালকের পক্ষে এখন দেখছি শুধু অদৃষ্টের ওপর নির্ভর করা ছাড়া আর কোনো পথই নেই। সুবে সিং আর ওই ভদ্রলোক নৌকো ভিড়বার সঙ্গে সঙ্গেই নিচে নেমেছিল। আমি কিন্তু নিচে নামতে সাহস করিনি, আর আমি নামবই বা কেন? এইভাবেই ক্রমে সূর্য ডুবে গেল। সন্ধ্যার অন্ধকার একটু ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম আরও ৮-১০টা নৌকো এসে জঙ্গল ঘেরা এই জায়গাতেই নোঙর ফেলল। আর প্রত্যেক নৌকার মধ্যেই অনেক অনেক লোক। লোকগুলো সকলেই বলিষ্ঠ এবং অনেকের হাতেই বন্দুক ও লাঠি। নীরবে সকলেই নৌকো থেকে নামল। ওই দীর্ঘাকার গৌরবর্ণ বলিষ্ঠ ভদ্রলোকটি সকলের দিকে লক্ষ্য করলেন, আর লোকগুলোও সকলে তাকে দেখে কপালে হাত দিয়ে নমস্কার করল। তিনি দু একজনের সঙ্গে অস্ফুট স্বরে কিসব যেন কথা বললেন, তারপরই আস্তে আস্তে আবারও বজরায় ফিরে আসলেন। তারপর যেমন রাত্রি হল, আমি খাওয়া দাওয়া করে আমার নির্দিষ্ট ঘরে চুপচাপ শুয়ে পড়লাম। খোলা জানলার মধ্যে দিয়ে বিলের শীতল জলের হাওয়া আমার সারা শরীর আর মন থেকে ক্লান্তি ও অবসাদ একেবারে দূর করে দিয়েছিল। তাই কখন যে অঘোরে ঘুমিয়ে পড়লাম আমার কিছুই মনে নেই। হঠাৎই ভীষণ কোলাহল আর গুড়ুম গুড়ুম বন্দুকের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। সেই ভাঙা মন্দিরের পিছনের দিকে দেখলাম সেই স্থানটা মশালের আলোয় দীপ্তিময় হয়ে উঠেছে, আর মনে হচ্ছে যেন দুই পক্ষে ভীষণ মারামারি কাটাকাটি আরম্ভ হয়েছে। সে কি ভীষণ হৈ হৈ রই রই চিৎকার আর ছুটোছুটি দাপাদাপি! আমি ভীত ও চকিত মনে মন্ত্রমুগ্ধের মতোই সেদিকে অপলোকে চেয়ে রইলাম। কিন্তু আমার সারা শরীর ভয় আর বিস্ময়ে তখন ঘেমে গিয়েছে। আমি ভাবছিলাম, এ কোথায় আসলাম, আর এসব কি হচ্ছে? কি হচ্ছে এসবে? কি কাণ্ড! ভাবলাম, বুঝি আর এক দল ডাকাতের হাতে পড়লাম। এরা সব কারা? হ্যাঁ, এরা সব কারা?
আমরা যে সময়ের কথা বলছি সে সময় ডাকাতি হলে তার কোনো অনুসন্ধানই হতো না, ডাকাত ধরাও পড়ত না। সেকালের জমিদার তালুকদার এরাই তো ছিলেন ডাকাতদের পৃষ্ঠপোষক। অনেকে আবার নিজেরাই ছিলেন ডাকাত, আর ডাকাতি করত লাঠিয়ালরাই বেশি। যখন কোনো জমিদারের কাছে তাদের কাজ জুটত না তখন তারা ডাকাতি করে বেড়াত। বাংলাদেশের দারোগা আর পুলিশ যেমন ছিল ভীরু কাপুরুষ আর অকর্মণ্য, তেমনি ছিল গ্রামের লোকেরাও। কোনো গ্রামে কারো বাড়িতে ডাকাত পড়লে গ্রামের লোকেরা একসঙ্গে মিলিত হয়ে বাধা দেওয়া তো দূরে থাকুক, বরং তারা ঘরদোর বাড়িঘর ফেলে নিকটবর্তী কোনো গভীর জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকত। আর এদিকে ডাকাতরা সুযোগ পেয়ে নিজেদের ইচ্ছামতো লুটতরাজ করে নিরাপদে পালিয়েও যেতে পারত। হ্যাঁ, আর সেকেলের দারোগা বা পুলিশ ছিল গ্রামের লোকেদের চেয়েও বেশি অকর্মণ্য। তাদের অযোগ্যতার দরুনই ডাকাতি বেড়েই চলছিল। কোথাও ডাকাতি হয়েছে এই সংবাদ থানায় এসে পৌঁছলে তৎক্ষণাৎ তার প্রতিকারের জন্য দারোগা মশাই একেবারেই কিন্তু উদ্যোগী হতেন না। কোথায় সেই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করবেন, চারদিক ছুটোছুটি করে ডাকাত ধরবার চেষ্টা করবেন। আর তা না করে দারোগা মশাই দিব্যি কোচানো ধুতি পরে গড়গড়া টানতে টানতে আরামের সঙ্গে ডাকাতির কথা শুনে মস্ত বড় রিপোর্ট লিখতেন, এবং তারপরেই সেই রিপোর্ট সেটা উপরওয়ালার কাছে পেশ করে বলতেন, আমি ভয়ানকভাবে তদন্ত করছি, ভীষণ ডাকাতি, এই ডাকাত দল ধরা পড়া বড় সহজ নয়। দেশের এই রকম অবস্থার মধ্যে আরও এক বিপদ আরম্ভ হল। গ্রামে গ্রামে মেয়ে চুরি। 5 থেকে 8 বছর বয়সী মেয়েরাই চুরি যেত বেশি। এইসব মেয়ে চুরি বড় অদ্ভুতভাবেই হতো। বালিকারা হয়তো কোথাও খালের পাড়ে কিংবা নদীর ধারে কিংবা বাড়ির পাশের বাইরের মাঠে হয়তো খেলাধুলো করছে, ঠিক সেখান থেকেই মেয়ে চুরি হতো। আর এজন্য একদল ডাকাত ছদ্মবেশে নানা জায়গায় ঘুরে বেড়াত। কোথাও খেলনার জিনিসের লোভ দেখিয়ে বলতো, ওহে ওহে খুকি, শোনো শোনো, চলো, আমার নৌকায় অনেক মনোহরী জিনিস আছে, যেটি ইচ্ছা নিয়ে যেও। এমনিভাবে ভুলিয়ে সে তাদের নৌকোতে তুলত, না হলে যেভাবে সুযোগ পেত সেইভাবেই চুরি করত। এসব মেয়েদের ভবিষ্যৎ যে কি হতো এবার তা বলছি। এইসব মেয়ে চোরেরা ছিল ডাকাত। এই মেয়েদের নিয়ে তারা কয়েক বছর বেশ যত্নের সঙ্গেই পালন করত। তারপর যেমনই একটু বয়স বাড়ত তখন তাকে নানারূপ অলঙ্কারে সাজিয়ে নিবিড় বনের মধ্যে নিয়ে যেত। সেখানে তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত। তারপর তার হাত দুখানা দুদিকে বাঁশ পুঁতে বেশ শক্ত করে বাঁধত। এইভাবেই তাকে মা চণ্ডিকা সাজিয়ে ডাকাত দল সারারাত্রি হইচই করে মায়ের পুজো করত। তারপর সেই চণ্ডিকারূপিণী বালিকার সামনে নরবলি দিয়ে ডাকাতি করতে যেত ডাকাতরা। অসহায় বালিকার আর উদ্ধারের কোনো উপায় থাকত না। হয় বন্য পশুর হাতে প্রাণ যেত, কিংবা গভীর বনে তিলে তিলে অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে মৃত্যু এসে তার সমুদয় বেদনা আর ক্লেশের অবসান করত। ঢাকার পূর্বতন ম্যাজিস্ট্রেট আর কালেক্টর এই বিষয়ে প্রতিকার করতে উদ্যোগী হয়ে কলকাতাতে কোম্পানির ডেপুটি গভর্নরের কাছে বহু জল পুলিশের আর নৌকো ভাড়ার জন্য পত্র দিয়েছিলেন। এদিকে জলপথে ডাকাতি, গ্রামে গ্রামে ডাকাতি এবং মেয়ে চুরি ও চণ্ডী পূজা বাংলার ঘরে ঘরে দারুণ বিভীষিকা সৃষ্টি করছিল। এর প্রতিকারের জন্য সরকার বিশেষভাবে উঠে পড়ে লাগলেন। নৌকায় নৌকায় টহল দেওয়ার ব্যবস্থাও হল, কিন্তু সুফল ফলল না। এমনকি গ্রামে গ্রামে লোকদের জানিয়ে দেওয়া হলো ছোট ছোট মেয়েদের সম্বন্ধে সতর্কতা অবলম্বন করতে, তাদের ওপর নজর রাখতে। তবুও কিন্তু মেয়ে চুরি থামল না। সেকালের দারোগাদের মধ্যে বিচক্ষণের সংখ্যা ছিল খুবই কম, আর সেজন্যই তো চোর ডাকাতরা প্রশ্রয় পেয়েছিল। এই চণ্ডী পূজা সাধারণত কোনো শ্মশান বা পরিত্যক্ত মন্দিরের কাছেই নিবিড় জঙ্গলের মধ্যে হতো। ডাকাতরা নরবলি দিয়ে সেখান থেকে ডাকাতি করতে বের হতো, কিন্তু তারপর সেই পুজোর জায়গায় আর কখনো কোনোদিনই ফিরত না। এইরূপ সময়ে কালীকান্ত গোয়েন্দাগিরি করে ডাকাত ধরবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু নানা দিকে খোঁজ করেও মহিম ডাকাতের কোনো সন্ধান পাচ্ছিলেন না। একদিন কালীকান্ত খবর পেলেন
যে দিগম্বরী বিলের পাশে চণ্ডী পূজা হবে। তার চরেরা তাকে এই খবর আগেই দিয়েছিল, তাই তিনি সেদিকেই নৌকো ভাসালেন। সঙ্গে চলল দক্ষ গোয়েন্দাদের দল। এই সংবাদ পেয়েই ঢাকা শহরে ম্যাজিস্ট্রেট সাহেব আর পুলিশ সাহেবকে জানিয়েছিলেন যে ডাকাতরা নদীতে, খালে, বিলে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে তাদেরকে ধরতে হলে বহু লোক, নৌকা, অস্ত্র, বন্দুক এ সকল কিছুর দরকার। নতুবা পদ্মা, মেঘনা, কালীগঙ্গা, আড়িয়লখা প্রভৃতি নদী বা ঢোল সমুদ্র ও অন্যান্য বিলের জঙ্গলে বা জলে যদি ডাকাতরা লুকিয়ে থাকে তো তাদের ধরা অত্যন্ত কঠিন, আর পদে পদে প্রাণের ভয়। কেবল সাহসের ওপর তো কাজ চলে না। পুলিশ সাহেব আর ম্যাজিস্ট্রেট সাহেবের দুজনেরই কালীকান্তের ওপর ছিল শ্রদ্ধা আর বিশ্বাস। তারা কালীকান্তের রিপোর্ট পাওয়া মাত্রই বিশ্বাসী বরকন্দাজ এবং বন্দুকধারী 25 জন সিপাহী যথাস্থানে পাঠিয়ে দিলেন। এইভাবেই কালীকান্তের সিপাহীরা নৌকায় সাধারণ পোশাকে খালে বিলে ডাকাতের খোঁজ করতে লাগল। আর ডাকাত দলের সর্দাররা তারাও এ বিষয়ে কম যেত না। তারাও নানা রকম ছদ্মবেশে সন্ধান করে সতর্ক হয়ে যেত। সেদিন রাত্রিতে দারোগা আর সিপাহীদের সঙ্গে রীতিমতো লাঠি, সরকি, তলোয়ারের লড়াই, সঙ্গে বন্দুকের গুলির লড়াইও হয়েছিল। কিন্তু ডাকাত ধরা পড়ল না। মাত্র 1 কি 2 ডাকাত অর্ধমৃত অবস্থায় সেখানে পড়েছিল, তারা ধরা পড়ল। রাতের অন্ধকারে ডাকাতরা মশাল জ্বালিয়ে হল্লা করে যখন চণ্ডী পূজা করছিল, সেই সময় চারদিক থেকে যেসব সিপাহীরা আগের সংকেত মতো দিগম্বরী খালের কাছে মিলিত হয়েছিল, তারা তাদেরকে যেই আক্রমণ করল, অমনি ডাকাতদের সব মশাল নিভে গেল, ঢাকঢোল বন্ধ হল, হল্লাও থামল। অন্ধকারে একটা ভীষণ গোলযোগের সৃষ্টি হল। আর যেসব বড় বটগাছগুলোর বিরাট দেহ শাখা প্রশাখা বিস্তার করে জট নামিয়ে সেই ভীষণ শ্মশানকে ভীষণতর করে তুলেছিল, সেখানে একটা ভয়ঙ্কর মারামারি কাটাকাটি চলল। অন্ধকারে কেউ কাউকে চিনতে পারছে না। সিপাহীরা ভুলে নিজেদের 2 সঙ্গী বরকন্দাজকেও গুলি করেছিল। সিপাহীরা, বরকন্দাজরা যখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়ল, সেই সময় বটগাছের নানা শাখা থেকে একজনের পর একজন, তারপর আরও একজন, তারপর আরও একজন, এইভাবেই প্রায় 200 ডাকাত লাঠি হাতে লাফিয়ে পড়ে বিকট বিক্রমে আর হুঙ্কারে লাঠি চালিয়ে সিপাহী আর পুলিশকে বিভ্রান্ত করে তাদের চিরপরিচিত বনপথ দিয়ে বিলের গোপন স্থানে যে সমস্ত ছিপনৌকো তারা লুকিয়ে রেখেছিল তাতে চড়েই অদৃশ্য হয়ে গেল। আর এতে কালীকান্ত উঠে পড়ে লাগলেন, যেভাবেই হোক মহিম ডাকাতকে তিনি ধরবেনই। কালীকান্ত যেভাবে মেয়েটাকে উদ্ধার করলেন তা বাস্তবিকই বিস্ময়কর। কালীকান্ত অসাধারণ সাহসী পুরুষ ছিলেন। তিনি মাত্র 4 জন প্রহরীর সঙ্গে দিগম্বরী তলায় সেই ভীষণ শ্মশানের কাছে আবারও উপস্থিত হলেন। ডাকাতদের পরিত্যক্ত কয়েকটা মশাল জ্বাললেন এবং সঙ্গে যে কটা লণ্ঠন ছিল তাও জ্বাললেন। কি ভীষণ দৃশ্য! ভাঙা পুরো একটা মন্দির। মন্দিরের গা থেকে ইটগুলো সব খসে পড়েছে। চূড়ায় গজিয়েছে বট অশ্বত্থের চারা, আর বড় বড় সব বট অশ্বত্থ তেঁতুল গাছ চারদিক থেকে ঘিরে একেবারে অন্ধকার সৃষ্টি করেছে। শ্মশানের পোড়া কাঠ, নরকঙ্কাল ইতস্তত বিক্ষিপ্ত, আর সেই জন্যই চারদিকে একটা ভয়ানক আবহাওয়ার সৃষ্টি হয়েছে। শেয়াল, কুকুর সেই ভীষণ স্থানে ছুটোছুটি করছে। কালীকান্ত দেখলেন একটা সদ্যছিন্ন শিশুর মুন্ডু থেকে রক্তধারা ছড়িয়ে পড়ে আছে চারদিকে, আর তার দেহটাকে নিয়ে শৃগাল কুকুরে টানাটানি করছে। সাহসী কালীকান্ত শিউরে উঠলেন। তার সারা শরীর ভয়ে আর দুঃখে রোমাঞ্চিত হল। এই কি আমাদের দেশ? এই দুর্গতি আমাকে দূর করতেই হবে। কালীকান্ত ক্রোধে কাঁপতে লাগলেন। তার মুখ দিয়ে একটা কথাও বের হল না। কনস্টেবলরা সকলেই হিন্দুস্থানি। তারা এরকম দৃশ্য বাংলাদেশে এসে আরো দেখেছে, তারপর তারা নিরক্ষর। তাদের কাছেও এই ভীষণ কালী মন্দির, এই ভগ্ন জীর্ণ অট্টালিকা, চারদিকের এই দৃশ্য একটা বিভীষিকা সৃষ্টি করেছিল। ক্রমে রাত্রি শেষ হয়ে আসলো। আকাশের অন্ধকার স্তব্ধ হল।
বনানীর সেই গভীর অন্ধকারের মধ্যেও আলোর রেখা যেন ভয় ভাবনার ভীতি দূর করে দিচ্ছিল। আলো আর অন্ধকারের এই হচ্ছে তফাৎ, আর এই জন্যই তো মানুষ অন্ধকারকে কোনোদিনই ভালোবাসেনি। অন্ধকার চিরপরিচিতকেও অপরিচিত করে দেয়, সেও যেন ধরা দিতে চায় না। আর আলো সকলকেই আপনার করে, দিব্য জ্যোতিতে তার চারদিক আনন্দ ও আলোকময় করে তোলে। উষার আলোতে কালীকান্ত দেখলেন মন্দিরের মধ্যে একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ। ঘরের মেঝেতে ইটের গাঁথুনি নেই, খালি মাটি। সেই ঘরের ভিতর কি আছে দেখবার জন্য কালীকান্ত অগ্রসর হলেন। অগ্রসর হয়েই অমনি দুপা পিছিয়েও আসলেন। এ কি, এ তো অযোধ্যা সিং। অযোধ্যা সিং? হ্যাঁ, জি হুজুর। কথাটা বলেই বন্দুক কাঁধে অযোধ্যা সিং ছুটে আসলো। ক্রমে সূর্যের দীপ্তি চারদিকে প্রকাশিত হয়েছিল। কালীকান্ত সেদিনের সেই উজ্জ্বল সূর্যালোকে দেখলেন আরও এক ভীষণ দৃশ্য। আর এমন দৃশ্য তিনি কোনো দিন কল্পনাও করতে পারেননি। দেখলেন একটা মেয়ে, কোমর পর্যন্ত মাটির ভেতর পোঁতা, তার হাত দুটো বাঁশের সঙ্গে বাঁধা, তার চুল মাথার পিছনে শ্রাবণের কালো মেঘের মতো কোমর পর্যন্ত এলিয়ে পড়ে ভূমি স্পর্শ করেছে। ললাট সিন্দুর লিপ্ত, ঠোঁট দুটো গভীর লাল, হাতে বাহুতে রৌপ্য নির্মিত বিবিধ অলঙ্কার, গলায় শুধু একগাছি সরু সোনার হার। বালিকার বয়স 14-15 বছরের কম নয়। বর্ণ উজ্জ্বল শ্যাম, দেখতেও সুন্দরী এবং উচ্চবংশীয়া বলেই তো মনে হচ্ছে। বালিকার মুখে একটা গভীর আতঙ্কের ভাব ফুটে উঠেছে। মুখে তার কোনো শব্দই নেই, শুধু হৃদয় বিদারী একটা গোগো শব্দ শোনা যাচ্ছে। তার ঠোঁট দুখানা মাঝে মাঝে কাঁপছে, বুক দুলছে ঘন ঘন নিঃশ্বাসের দরুন, আর চোখ দুটো নিমেষহীন মৃতার মতো। কালীকান্ত বললেন, অযোধ্যা সিং, এখনো প্রাণ আছে, এসো আমরা মাটি তুলে ফেলি। তার ইঙ্গিতে মন্দিরের বাইরে আর যে কজন প্রহরী ছিল তারাও ভেতরে আসলো। সকলে মাটি কুড়ে ফেলে হাতের বাঁধন কেটে মূর্ছিতা বালিকাকে বাইরে বের করে আনল। কালীকান্তের সঙ্গের লোকজনের যত্নে বালিকা ধীরে ধীরে সুস্থ হল। কালীকান্ত সঙ্গের লোকজনদের বললেন, সবাই শোনো, খুব সাবধান। ডাকাতরা খুব বেশি দূরে পালিয়েছে বলে মনে করো না। তারা নিশ্চয়ই ফতোয়াতাবাদের বিলের কাছে কিংবা অন্য কোথাও গিয়ে আমাদের খোঁজ খবর সংগ্রহ করছে। তারা কি একবারও এই চণ্ডীদেবীর খোঁজ করতে আসবে না? পুজো যে তারা ভালো করে শেষ করতে পারেনি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার এই কথাগুলো খুবই যুক্তিযুক্তই মনে হল। তখন কালীকান্ত আবার পারে উঠলেন, জায়গাটার একটা নকশা করলেন এবং প্রত্যেকটা বিষয় লিখেও নিলেন। তারপর মুলফতগঞ্জ থানার উদ্দেশ্যে নৌকো ছাড়লেন। কালীকান্তের অনুমান কিন্তু মিথ্যা নয়। ডাকাতদের বিলের মধ্যে একটা উঁচু দ্বীপের ভেতর তাদের একটা আড্ডা ছিল। দূর থেকে জায়গাটা গাছপালার আড়ালে থাকায় কেউ বুঝতে পারত না। সেখানে কয়েকখানা ঘর ছিল এবং যে সকল ডাকাত আহত হতো কিংবা মারা যেত তাদের নিজ নিজ ধর্মানুযায়ী শেষ কার্য করবার ব্যবস্থাও ছিল সেখানে। কালীকান্ত ওই মেয়েটির জ্ঞান সঞ্চার হলে পর দেখলেন যে তাকে এই গ্রামে রাখা না, বোধহয় ঠিক হবে না। কি জানি, যদি ডাকাতরা দল বেঁধে এসে থানা লুট করে তবে কোন রকমেই এই বালিকাকে তো রাখতে পারবেন না, আর থানা থেকে ডাকাত ধরবার সুযোগও হারাবেন। কালীকান্ত মেয়েটা সহ নির্বিঘ্নে সদরে পৌঁছে গেলেন। ম্যাজিস্ট্রেট সাহেব আর পুলিশ সাহেব এতে যার পর নাই সন্তুষ্ট হলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আদেশও পেলেন যে রামতরণ ডেপুটির নাকি কোনো খোঁজই আর পাওয়া যাচ্ছে না, তার সন্ধান করো। কালীকান্ত আবারও ফিরে চললেন। ডেপুটি রামতরণ মহা উৎসাহের সঙ্গে ডাকাত ধরতে চললেন। কোম্পানির আমলে কোন ডাকাতের সাধ্য আছে যে লুকিয়ে থাকতে পারে? ঢাকা থেকে প্রকাণ্ড একটা বজরা ভাড়া করে রামতরণ মুলফতগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি ভাবলেন তার শ্বশুরবাড়ি তো ওই অঞ্চলেই, আর তার শ্বশুর একজন প্রসিদ্ধ ধনবান আর মান্যগণ্য পণ্ডিত ব্যক্তি, প্রয়োজন হলে তার সাহায্যও পেতে পারেন। আর পত্নী সুশীলা দেবীও এখন তো তার পিতৃগৃহেই আছেন। ভবিষ্যৎ উন্নতির আশায় এইসব নানা কথা ভেবে রামতরণ উৎফুল্ল মনে ডাকাত ধরতে চললেন।
সন্ধ্যার একটু আগেই ডেপুটির নৌকা লারিকুল নামে একটা বন্দরে এসে পৌঁছল। বন্দরটা বেশ বড়ই এবং বহু লোকজনের বাস এখানে। বড় বড় দোকানঘরও আছে। লারিকুলের কাছাকাছি তো একটা ফাঁড়িও আছে। আর এই জন্যই ডেপুটি বাবু এখানেই তার বজরা ভিড়িয়ে রাতে থাকাটা নিরাপদই মনে করলেন। এখান থেকে একটা খাল ধরে যেতে হবে মুলফতগঞ্জ থানায়। তারপর সেখানে দারোগার সঙ্গে কিছু একটা পরামর্শ করে বাকি ব্যবস্থা করলেই হবে। ম্যাজিস্ট্রেট সাহেবও মিস্টার ব্যানার্জিকে এই উপদেশই দিয়েছিলেন। রামতারণের সঙ্গী নৌকার মাঝিরা বলল, হুজুর, এই হুজুর হুকুম করলে মুলফতগঞ্জের খালের মুখেই নৌকা রাখতে চাই হুজুর, নইলে ঝড় বাদল উঠলে মুশকিলে পড়তে হবে। রামতারণ বললেন, আচ্ছা বেশ, তাই করো। বজরা বন্দর থেকে প্রায় আধ মাইল দূরে খালের মুখের কাছে পৌঁছাল। মাঝিরা খালের পাড়ে নোঙর করল। জায়গাটা বেশ নির্জন, কাছে কোনো বসতি নেই। চারদিকে তেঁতুল, নারকেল, হিজল, সুপুরি গাছ আর বাঁশবন ও বেদবনের জন্য স্থানটাকে দুর্ভেদ্য বললেই চলে। রামতারণবাবুর কাছেও জায়গাটা পছন্দই হল। প্রথমত বন্দরের কাছে, তার ওপর নদীর একেবারে মুখে, অথচ নিরাপদ। ভয়ের বিশেষ কারণ আছে বলেও তিনি মনে করেননি। রামতারণবাবুর সঙ্গের পাচক আর চাকররা বাবুর জন্য ডিঙির মধ্যে রান্নার জোগাড় করতে লাগল। পাড়েজি ও মিশ্রাজি খালের পাড়েই রুটি বানাতে আরম্ভ করল। ক্রমে সন্ধ্যা হল। আকাশে একটি একটি করে তারা ফুটে উঠল। ডেপুটিবাবু বজরার মধ্যে চেয়ারে বসে ছোট্ট ল্যাম্পটা টেবিলের ওপর রেখে একটা বই পড়ছিলেন। দুজন প্রহরী বজরার পেছনে বন্দুক কাঁধে করে পাহারা দিচ্ছিল। ডাকাতের ভয়ে রামতারণের মনে আসেনি। মাঝিরাও খালের পাড়ে আম গাছের তলায় সুবিধা মতন একটা জায়গা বেছে কেউ বিশ্রাম করছিল, কেউ কেউ রান্নাবান্নার আয়োজন করছিল। ঘণ্টা দুয়ের মধ্যেই সকলের রান্নাবান্না আর খাওয়া দাওয়া শেষ হলে যে যার বিশ্রাম করতে লাগল। রামতারণবাবু অনেক রাতে নিশ্চিন্ত মনেই ঘুমিয়ে পড়লেন। বাইরের পাহারাওয়ালারাও বন্দুক পাশে রেখে ঝিমোচ্ছে। তারাও কিন্তু বিপদের কোনো আশঙ্কাই করেনি। এদিকে কখন আকাশে যে মেঘ করে অন্ধকার রাত্রির অন্ধকারকে আরো গাঢ় করে তুলেছিল এবং কখন যে ঝড়ের হাওয়া পাড়ের গাছপালাগুলোকে নাড়াচাড়া দিয়ে বইছিল, সেদিকে কেউই কোনো লক্ষ্যই করেনি। হঠাৎই বড় মাঝি দেখল বজরাখানা খুব দুলছে আর যেন কোন দিকে ভেসে চলেছে। সে আস্তে আস্তে বজরার ছাদে উঠে দেখতে পেল তাদের বজরা কীর্তিনাশা নদীর মধ্যে এসে পড়েছে আর একজন অজানা অচেনা লোক হাল ধরে বসে আছে। সে অতি সন্তর্পণে বজরার ছাদ থেকে যেই নিচের পাটাতনের ওপর লাফিয়ে পড়বে, এমন সময় দেখল নিচে ভিতরের কামরায় ঢোকার পথে একটা মুখোশ পরা জোয়ান তরোয়াল হাতে করে দাঁড়িয়ে আছে। মাঝিকে দেখতে পেয়েই লোকটা চুপি চুপি মাঝিকে বলল, এই খবরদার, এক পায়ে কবি তো এখনই তোর মাথা কেটে ফেলব। মাঝি ভয়ে সেই অবস্থাতেই সেখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগল। রামতারণবাবু খাওয়া দাওয়ার পর প্রায় রাত 12টা অবধি পড়াশোনা করে তারপরে শুতে গিয়েছিলেন। আর শোবার আগে সরকারি ডায়েরি লিখে এবং কাল কোনখানে যাবেন, কিভাবে ডাকাতের খোঁজ করবেন, সেই সব নানা কথাই ভাবতে ভাবতে শুয়ে পড়েছিলেন। হঠাৎই কিসের একটা শব্দে যেন তার ঘুম ভেঙে গেল। বজরার কামরার মধ্যে যে ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছিলেন কখন যে তার নিভে গিয়েছিল তা তিনি টেরই পাননি। রামতারণ অতি সন্তর্পণে এবং নিমেষের মধ্যেই বালিশের নিচে থেকে দেশলাই বার করে ল্যাম্পটা জ্বালিয়েই সঙ্গে সঙ্গে রিভলভার বার করে শক্ত করে ধরলেন। ল্যাম্পের অতি উজ্জ্বল আলোতেই দেখতে পেলেন তার কামরার মধ্যেই 5 জন অতি কদাকার লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আর এটাও অনুভব করলেন তার বজরাখানা আর নোঙর করা নেই, ওটা এখন বড় নদীর মধ্যে এসে পড়েছে। এখন উপায়? সঙ্গী কনস্টেবলদের ডাকার মতো শক্তিও যেন তার নেই। কে যেন তার গলা চেপে ধরেছে, এরকমই বোধ হচ্ছে তার। তিনি উন্মত্তের মতোই কোনো দিকে লক্ষ্য না করে রিভলভার ছুড়লেন। সেই ভীষণ শব্দে চারদিক প্রতিধ্বনিত হয়ে উঠল। রিভলভারের শব্দের সঙ্গে সঙ্গেই সিপাহীরাও জেগে উঠেছিল, কিন্তু তারা বুঝল কারা যেন তাদের হাত পা সব বেঁধে ফেলেছে। বজরার পাশের নৌকা থেকে বন্দুক কাঁধে করে কয়েকজন সিপাহী নৌকার ওপর লাফিয়ে পড়ল।
হুজুর হুজুর উঠিয়ে ডাকু আয়া হে ডাকু হুজুর উঠিয়ে ডাকু আয়া হে ডাকু উঠিয়ে হুজুর ডাকু আয়া হে ডাকু। তাদের চিৎকার শুনে কয়েকখানা ছিপ নৌকো বেগে সেদিকে ছুটে আসলো এবং বেশ কয়েকজন লোক বজরার ওপর লাফিয়ে পড়ল। রিভলভারের গুলিতে একজন ডাকাত পায়ে দারুণ চোট পেয়েছিল। সে সেখানেই পড়ে গেছে দেখে এই সুযোগেই রামতারণ চারদিকে চেয়ে যা দেখলেন তাতেই তার বুকের রক্ত যেন একেবারে হিম হয়ে গেল। তিনি দেখতে পেলেন বজরার মধ্যেই ৮-১০ জন ডাকাত লাঠি বর্ষা ও তরোয়াল হাতে দাঁড়িয়ে আছে, আর বজরার দুই দিকে ৩-৪খানা ছিপ নৌকো তাদেরকে একেবারে ঘিরে রয়েছে, আর প্রত্যেক ছিপ নৌকাতেই ১০-১২ জন করে লোক। বিপদে পড়লেই অনেকে এমন হতবুদ্ধি হয়ে পড়ে যে কি করবে তা ঠিকই করতে পারে না। কিন্তু রামতারণ বাবু, তিনি বলিষ্ঠ ও সাহসী যুবক। তিনি বুঝেছিলেন যে এই ডাকাতদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া বড় সহজ নয়। তারপর বজরা যেমন খালের পাড়ে বাঁধা ছিল, তেমনি বাঁধা থাকলে তীরে লাফিয়ে পড়ে বন্দরে গিয়ে আশ্রয় খোঁজা যেত। কিন্তু এখানে এই নদীর বুকে তার সম্ভাবনা কোথায়? যখন বাঁচবার কোনো আশাই নেই তখন যুঝে মরাই ভালো। এজন্য ওই সকল ভীমদর্শন দস্যুদের দেখেও তিনি কাপুরুষের মতো হাল ছেড়ে না দিয়ে প্রবল বিক্রমে রিভলভার ছুটতে লাগলেন এবং সকলের আগে যে দুজন ডাকাত কামরার দরজা আগলে দাঁড়িয়েছিল তাদের লক্ষ্য করেই গুলি ছুড়লেন। সেই দুজন ডাকাত তৎক্ষণাৎ পড়ে গেল। রামতারণ বাবুও সেই মুহূর্তে অতি বেগে কামরার দরজা দিয়ে বাইরে চলে আসলেন। বাইরে এসেই দেখলেন ছিপনৌকোগুলো তখন অনেকটা দূরেই সরে গিয়েছে, আর তাদের বজরাও বাতাসের বেগে নদীর স্রোতে অতি দ্রুত গতিতেই ছুটে চলছে এবং পাড়ের অনেকটা কাজ দিয়েই যাচ্ছে। রামতারণবাবু আরও দেখলেন যে কামরার ভিতরের দস্যুরা তখন বাইরে আসার জন্য চেষ্টা করছে। তিনি কামরার ভেতর থেকে বাইরে আসা মাত্রই একজন প্রহরী তাড়াতাড়ি কামরার দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তাতেও কোনো ফল হল না। দস্যুদের দু একজন কামরার জানলা দিয়েই জলে ঝাঁপিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই বজরার প্রহরীরাও তাদের লক্ষ্য করে গুলি ছুড়ল। একজন দস্যু মাথা তুলেই গুলি খেয়ে আবারও অতলে তলিয়ে গেল, আর একজন সাঁতরে কোথায় যে স্রোতের বেগে অদৃশ্য হয়ে গেল তার লক্ষ্যই করা গেল না। আর এদিকে যে ২-৩ জন ডাকাত ছিল তারাও সিপাহীদের বন্দুকের কাছে টিকতে পারল না, তারাও প্রাণ ভয়ে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তারা বর্ষার সুতীক্ষ্ণ অগ্রভাগ দিয়ে বজরার মধ্যেখানে আর আশেপাশে অনেক ছিদ্র করে দিয়েছিল। বজরাখানা তবুও দ্রুত গতিতে চলছে। বড় মাঝি আর অন্যান্য মাঝিরা ভয়ে কেউ পাটাতনের তলায়, আবার কেউ বা ছাদে গুটনো পালের নিচে লুকিয়েছিল। এবার রামতারণবাবুর আহ্বানে সকলে বাইরে আসলো। তারপর বজরার গতি স্থির করে পাড়ের দিকে লক্ষ্য নির্দেশ করে বজরা চালাতে লাগল, কিন্তু কোনো সুফল হল না। দেখতে দেখতেই বজরার তলা দিয়ে কলকল শব্দে জল ভেতরে প্রবেশ করতে লাগল। বজরাখানাও হেলে দুলে একাত ওকাত হয়ে ধীরে ধীরে ডুবতে লাগল। প্রাণ রক্ষার আর কোনো সম্ভাবনাই নেই দেখে জীবন রক্ষার জন্য প্রত্যেকেই একে একে নদীর বুকে ঝাঁপিয়ে পড়লেন। রামতারণবাবু আর তার সঙ্গী দল কে যে কোথায় ভেসে গেলেন, কে তার সন্ধান নেবে? ঢাকার উকিল সম্প্রদায় এবং জনসাধারণ কৈলাস বারুজ্যের মতো একজন অর্থশালী আর ক্ষমতাবান উকিলের এই অন্তর্ধানের ব্যাপারটা নিয়ে তুমুল আন্দোলন আরম্ভ করলেন। তারা গভর্নমেন্টের কাছে আবেদন করতে লাগলেন যাতে এই বিষয়ে বিশেষভাবে অনুসন্ধান হয়। ডাকাতির জন্য বিপর্যস্ত সরকার বাহাদুর কলকাতা, ঢাকা এবং বাংলার অন্যান্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে লাগলেন, যদি কেউ কৈলাস বন্দ্যোপাধ্যায় মশাইয়ের সম্বন্ধে কোনরূপ সন্ধান দিতে পারে তাহলে সে ১,০০০ টাকা পুরস্কার পাবে। কিন্তু না, তবুও কোনো সন্ধানই মিলল না। কৈলাস বন্দ্যোপাধ্যায়ের যে ডাকাতের হাতেই মৃত্যু হয়েছে এমন অশুভ সংবাদ কেউই বিশ্বাস করতে চাইছিল না। কাজেই এ বিষয়েও জোর অনুসন্ধান আরম্ভ হল। কালীকান্ত এতদিনে একটা কাজের মতো কাজ পেলেন বলে খুবই উৎসাহের সঙ্গে অনুসন্ধানে প্রবৃত্ত হলেন এবং রোজই নানা দিকে
নানা রকম নতুন নতুন তথ্যের সন্ধানও পেতে লাগলেন, কিন্তু কোথায় মহিম ডাকাতের গোপন আস্তানা সেই সন্ধান কিছুতেই মিলছিল না। যারা বাইরে ভদ্রতার ভান করে ভিতরে নানা রকম অন্যায় কার্যে লিপ্ত থাকে, তারা বাইরে সাহসিকতা প্রদর্শন করলেও অন্তরের মধ্যে সর্বদা দুশ্চিন্তা বহন করেই চলে এবং পদে পদে বিপদের আশঙ্কা করে শঙ্কিত মনেই থাকে। সেদিন পরমানন্দ ঘোষ দলুকে ডেকে খুঁজে কোথাওই পেলেন না। তারপর তার বাড়িতে বারবার লোক পাঠিয়েও যখন জানতে পারলেন যে সেই রাত্রে সে বাড়ি ফেরেনি, তখনই তার মনে সন্দেহ হল, তবে দলু গেল কোথায়? দলুর শরীরে যেরকম আঘাত লেগেছিল তাতে তো তার পক্ষে কোথাও ডাকাতি করতে যাওয়া সম্ভব নয়, আর যাবেই বা কেমন করে? কেননা সে তো পরমানন্দের লোক, তার সঙ্গী এবং তারই অনুচর। এদিকে বারুজ্যে মশাইয়ের অবস্থাও দিন দিন অত্যন্ত খারাপই হয়ে উঠছিল। যেমন যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছিল, তেমনি বৃদ্ধ বন্দ্যোপাধ্যায় মহাশয় অত্যন্ত দুর্বল হয়ে পড়ছিলেন। ঘোষ মশাই এবার চিন্তিত হলেন, অবশেষে কিনা এই ব্রাহ্মণবধের পাপের ভাগী হতে হবে। এমন সময় একদিন সকালে খবর পেলেন, জেলা থেকে একজন সাহেব ডাক্তার বাংলাদেশে এসে কয়েকটা ডাক্তারখানা খোলবার জন্য জায়গার সন্ধান করছেন। সেই সময়ের গ্রামে গ্রামে ডাক্তারখানার কোনো অস্তিত্বই ছিল না, আর এই জন্যই গভর্নমেন্ট কয়েকজন বিজ্ঞ চিকিৎসককে এ সম্বন্ধে তদন্ত করবার জন্য নিযুক্ত করেছিলেন। পরমানন্দ ঘোষ যখন শুনলেন এইরকমই একজন চিকিৎসক তাদেরই এই অঞ্চলে আসছেন, তখন তিনি গভীর অন্ধকারের মধ্যে যেন আলোর সন্ধান পেলেন। ভাবলেন, এইবার যদি কলে কৌশলে ডাক্তার সাহেবকে এনে একবার বারুজ্য মশাইকে দেখানো হয়, তাহলে হয়তো এই বিপদের হাত থেকে উদ্ধার পাওয়ার একটা বড় সুযোগ পাওয়া যাবে। পরের দিন পালকি চড়ে পরমানন্দ সঙ্গে 4-5 জন বিশ্বস্ত সর্দার আর পাইক নিয়ে সদল বলে ডাক্তার সাহেবের জন্য খাদ্য সামগ্রী উপঢৌকন সহকারে দেখা করতে চললেন। তাকে আর শহরে যেতে হল না। অর্ধেক পথেই একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হল। তিনি ঘোষমশাইকে নমস্কার করে বললেন, নমস্কার হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? ঘোষমশাই বললেন, ও, তা আমার ইচ্ছা গ্রামে একটা ডাক্তারখানা খুলি, বুঝেছ? আর সেজন্যই ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করতে শহরে যাচ্ছি। তাই নাকি হুজুর? এ অতি উত্তম কথা। হুজুর, শহরে একটা কাজে গিয়েছিলাম, শুনলাম ডাক্তারবাবু আমাদের এদিকেই আসছেন। এই নামাও। পরমানন্দ পালকি নামাতে বললেন। বাহকরা পালকি নামালো। ছোট একটা বাজার, শনি রবিবার দিন হাট হয়। খান 4-5 চালা ঘর, কেরোসিনের টিনে ছাওয়া। হাটের দিন সেখানে এসে দোকানিরা আশ্রয় নেয়। একদিকে একটা বিল, অন্যদিকে গ্রাম। কয়েকটা বড় বড় বটগাছ স্থানটাকে ছায়া শীতল করে রেখেছে। জায়গাটা মনোরম। এইখানেই পরমানন্দ পালকি থেকে নামলেন। সেদিন হাটবার ছিল না। পরমানন্দ বললেন, ওহে, তাহলে কোন পথে তিনি আসছেন, জানো কিছু? আগে হুজুর, শুনছি বিলের পথে রওনা হয়ে এসেছেন। সঙ্গে থানার দারোগা, তিনিই তো পথ দেখিয়ে নিয়ে আসছেন। হুজুর, আপনি বাড়ি ফিরে যান, এ আমার ঠিক খবর। ও হুজুর, আরো 2-4 গ্রাম ঘুরে আসবেন কিনা, তাই দেরি হবার সম্ভাবনা। হ্যাঁ, তবে বেশি দেরি হবে বলে মনে হয় না। সন্ধ্যার আগেই আপনার গায়ে পৌঁছে যাবেন। হ্যাঁ, তবে তো আমার আর দেরি করা চলে না, কি? হ্যাঁ, মিছিমিছি 4 কোষ পথ বাড়ি দিলাম। পরমানন্দ ঘোষের লোকেরা তার জন্য যে তামাক সাজিয়েছিল, ভদ্রলোকটি সেই সাজা তামাক খাবার লোভে বলতে লাগলেন, হুজুর, ডাক্তার তো নন, একেবারে সাক্ষাৎ ধন্বন্তরী। যেমন চেহারা তেমনি তার ঔষধের গুণ। হ্যাঁ, একেবারে সাক্ষাৎ শিব। অন্ধের চোখে হাত দিলেন, অমনি তার চোখ ভালো হয়ে গেল। কারো হাত কেটে জোড়া দিয়ে দিচ্ছেন, কারো খোড়া পা ভালো করে দিচ্ছেন। হ্যাঁ, তাই তো শহরে একেবারে হই হই রই রই কাণ্ড। আর তার মেজাজও ভয়ানক ঠান্ডা হুজুর। মুখে হাসিটি লেগেই আছে। একেবারে খাঁটি বিলিতি লাল মুখো সাহেব। হ্যাঁ,
পরমানন্দ ঘোষ তার হাতের হুঁকো থেকে কলকে তুলে নিয়ে বললেন, তা আপনারা? আগে হুজুর, ব্রাহ্মণ। পরমানন্দ হাঁক দিয়ে বললেন, ওরে রাম, বামুনের হুকো জল ফিরিয়ে এনে দে। আদেশ মতোই কাজ হল। ব্রাহ্মণ পরমানন্দের তামাক টানতে টানতে বললেন, ও হুজুর, আপনি হলেন রাজা মানুষ, সব দিকেরই তো খবর রাখেন। আচ্ছা, তা ওই দলু ব্যাটার খবর জানেন? পরমানন্দ চমকিত হলেন, কিন্তু সে ক্ষণিকের জন্য। তারপর বললেন, তা আপনি কি তাকে জানেন নাকি? হ্যাঁ, তা জানতাম বই কি। ব্যাটা আমার কাছ থেকে এই 1-2 মাস আগে 10টা টা আদার করেছিল। বলেছিল 7-8 দিন পরে দিয়ে যাবে। ভয়ে ভয়ে দিয়েছিলাম হুজুর, সে আর ফিরে পেলাম না। ভাবছিলাম একবার আপনার কাছে জানাবো। আপনি হলেন এই অঞ্চলের রাজা, একটা বিহিত করে দিলে বাধিত হব। হ্যাঁ, তাই তো। তারপর অন্যমনস্কভাবে বললেন, এই পালকি দোল। ভদ্রলোককে আর কোনো কথা বলার অবকাশ না দিয়ে তিনি বাড়ির দিকে ফিরে চললেন। ভদ্রলোকের পরিচয়ও ভালো করে নিলেন না। ভদ্রলোক অপলোকে তাকিয়ে রইলেন ঘোষমশাইয়ের যাত্রাপথের দিকে। তারপরই গ্রামের পথে অগ্রসর হলেন। মনে মনে বলতে লাগলেন, ঘোষের পো ঘুঘু দেখেছেন, ভাত দেখেননি। পরমানন্দ যখন বাড়ি ফিরলেন তখন বেলা শেষ হয়ে এসেছে। বাড়ির কর্তা বাড়িতে নেই, কাজেই বাইরের লোকজন আসবেই বা কেন। সন্ধ্যার সময় ঘোষমশাই বাহির বাড়িতে এসে দেখলেন সরকারি তকমাধারী 2জন লোক দাঁড়িয়ে আছে। ঘোষমশাইকে দেখেই তারা সেলাম করল। সালাম হুজুর। হুজুর, আপকো একটু চিঠি হ্যায়। পরমানন্দ চিঠি পড়ে বললেন, আচ্ছা, থোড়া ঠাহরো। একথা বলে গায়ে একটা জামা পরে উর্নি গায়ে দিয়ে, জুতো পায়ে দিয়ে, হাতে একটা লাঠি নিয়ে, সঙ্গে কয়েকজন পাইকার বরকন্দাজকে নিয়ে তাদের সঙ্গেই চললেন। পরমানন্দের বসত বাড়ি থেকে মাত্র 1/2 মাইল দূরে নদীয়ার বিলের মুখে যে গ্রামটা অবস্থিত তার নাম চণ্ডীপুর। চণ্ডীপুর থেকে বেশ উঁচু একটা রাস্তা পরমানন্দের বাসগ্রাম পর্যন্ত গেছে। সেই পথ দিয়েই পরমানন্দ 2জন সরকারি আর্দালির সঙ্গে ধীরে ধীরে চললেন। পরমানন্দ চণ্ডীপুরে এসে দেখলেন প্রকাণ্ড একটা পিনিশ পাড়ের কাছে নোঙর করা, আর আশেপাশে আরো 3-4 খানা নৌকো। বড় পিনিশখানার ওপরে সরকারি লাল নিশান উঠছে। নদীর পাড়ে সঙ্গীন কাঁধে শিখ প্রহরীরা পাহারা দিচ্ছে। পরমানন্দ মনে মনে ভয় পেলেন। মুখে বা ব্যবহারে তা প্রকাশ না পেলেও তার সঙ্গের লোকেরাও বেশ বুঝতে পারছিল ব্যাপারটা। পরমানন্দ দেখলেন পিনিশের ছাতের উপর 2টো চেয়ারে 2জন সাহেব বসে আছেন। সাহেবরা তাকে দেখা মাত্রই তাকে উপরে আসবার জন্য ইঙ্গিত করলেন। প্রহরীরা পরমানন্দকে পিনিশের উপরে যাবার সিঁড়ি দেখালো। তিনি উপরে উঠে আসলে পর সাহেব 2জন তাকে সমাদর করে একটা ছোট কেদারার ওপর বসতে দিয়ে করমর্দন করলেন। পরমানন্দ বসলে একজন বাঙালি কেরানি জিজ্ঞাসা করল, আপনার নামই তো পরমানন্দ ঘোষ? পরমানন্দ বলল, আগে হ্যাঁ। আপনি তো একটা গ্রামের জমিদার? হ্যাঁ, কতকটা তাই বটে, লোকেও সে কথা বলে। এইবার বৃদ্ধ সাহেব বললেন, মাস্টার ঘোষ, আপনি 12 আদমি আছে, বহুত টাকা আছে। এই গ্রামের পুয়াদের জন্য কে খরচ? পরমানন্দ হাত জোর করে পূর্বের মতোই বলল, নিশ্চয়ই স্যার, ফাদার স্যার, হুজুর স্যার, আমার কথা আছে স্যার। বলেন বলেন, গো অন। তখন পরমানন্দ কৈলাসবার্যকে দেখার জন্য সাহেবকে তার বাড়ি যেতে অনুরোধ করলেন এবং সাহেবকে যত টাকা দরকার হয় ভিজিট দিতেও প্রস্তুত, এমন কথা বলতেও ইতস্তত করলেন না। বাঙালি কেরানিবাবু সাহেবকে সব কথা বুঝিয়ে বললেন। সাহেব মাথা নেড়ে বললেন, নাও নাও, সে হতে পারে না। দেখো বাবু, ও রোগী এখানে না আনলে হবে না।
আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারবাবু আসেন, লোকজন যাবে, পালকি করে পাঠাও। সঙ্গে সঙ্গে আমি মেডিসিন দিবে, অপারেশন করতে হবে। কেরানি ওরফে ছোট ডাক্তারবাবু বললেন, কিন্তু স্যার রাত্রে সুবিধা হবে না, কাল সকালে রোগীকে নিয়ে আসা যাবে। নাও, সে হতে পারে না। গো মাই বয়, अभी चले जाओ, छोटू सिपाही और लालटेन ले जाओ। वेल मिस्टर घोष, আপনি সঙ্গে আসবেন, ঠিক है? বড় সাহেব গর্জন করে বললেন। সঙ্গে সঙ্গেই 4 জন সিপাহী চলল বন্দুক কাঁধে করে, আর সঙ্গে সঙ্গে কয়েকজন বরকন্দাজ চলল সেকালের হ্যারিকেন ল্যাম্প হাতে করে। পরমানন্দ নীরবে পথ চলছেন, পথে একটা কথাও বললেন না। তারপর ধীরে ধীরে বাগানবাড়ির দিকে গেলেন। সেখানে মলিন শয্যায় শুয়ে বন্দ্যোপাধ্যায় মশায় যন্ত্রণাব্যঞ্জক শব্দ করছিলেন। কৈলাস বন্দ্যোপাধ্যায়ের দেহ শীর্ণ বিবর্ণ হয়ে গেছিল, তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। তিনি মাঝে মাঝে বিভ্রান্তের মতো মুখ তুলে সকলের দিকে নীরব দৃষ্টিপাত করছিলেন। নীরবেই সব কাজ হল। পরমানন্দও সঙ্গে সঙ্গে আসলেন। এবার খুব সন্তর্পণের সঙ্গে বাড়ুজ্যে মশাইকে পাশের বিরাট বজরাতে তোলা হল। কৈলাস বাড়ুজ্যেকে বড় বজরায় তোলা হবার পর ছোট সাহেব রং করা বৃহৎ আর সুন্দর পাঞ্ছি থেকে নেমে সেই বজরাতেই চলে গেলেন। বড় সাহেব দাড়ি নেড়ে হাত বাড়িয়ে পরমানন্দকে পিনিশে আসার জন্য ইঙ্গিত করলেন। তারপরেই নিজে নিচে নেমে এসে তাকে সঙ্গেই নিয়ে চললেন। বড় সাহেবের সঙ্গে পরমানন্দ পিনিশের ভেতর প্রবেশ করা মাত্রই একজন সশস্ত্র শিখ প্রহরী দরজাটা বন্ধ করে দিল। পরমানন্দ ভীতচকিতভাবে শুনতে পেলেন ঝনঝন শব্দ করে শিকল টেনে নোঙর তোলা হল। লোকজনও সব একে একে পাশের নৌকোগুলোতে উঠে পড়ল। তারপরে একই সঙ্গে বজরা, নৌকো এবং পিনিশ দ্রুত ছুটে চলল মাঝ নদীর দিকে। দ্বারের শব্দ হতে লাগলো ঝপঝপ করে। ভীত কণ্ঠে পরমানন্দ বললেন, হ্যাঁ, এ কি, আমায় নামতে দিন। একথা বলেই তিনি দরজার দিকে অগ্রসর হচ্ছিলেন। অমনি বড় সাহেব শক্ত করে তার হাত ধরে বলল, हे हेओ, ये झाकू चुप रहो। कोई है, इस पर हाथ खैरी लगाओ और ठंडा कमरा में रखो। মুহূর্তের মধ্যেই 2 জন প্রহরী ছুটে আসলো। পরমানন্দ তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করতে লাগলেন। বলা যায় তাদের সঙ্গে একরকম হাতাহাতিই হতে লাগলো। কিন্তু সে আর কতক্ষণ। প্রহরীরা তাকে হাতকড়া পরিয়ে পিঠে 2-4 ঘা দিয়ে ঘর থেকে বার করে নিল। পরমানন্দের আর্তনাদ কেউ শুনতে পেল না। তখন রাত্রি হয়েছিল। আকাশে শুক্লপক্ষের সপ্তমীর চাঁদের ক্ষীণ জ্যোৎস্নার আলোতে আর তারার জ্যোতিতে ঢোল সমুদ্রের কালো জল চিকমিক চিকমিক করছিল। কমিশনার সাহেব সকালবেলা নদীর মধ্যে বন্দুক হাতে ছোট বোটখানাতে চড়ে একটা কুকুর আর একজন আর্দালি সঙ্গে করে বেরিয়ে পড়লেন। ইংরেজের জাত, তারা চুপ করে বসে থাকতে জানে না। সাহেব চলে গেলে পর ছোট একটা ডিঙি নৌকো তাদের বজরার গায়ে এসে লাগল। ডিঙির মধ্যে ছিল 2 জন লোক। একজন লোক পিছনের গলুয়ে বসে নৌকার হাল ধরেছিল, আর একজন লোক আস্তে আস্তে স্রোতের দিকে বৈঠা নাড়ছিল। অনুকূল স্রোতে নৌকাখানা অল্প সময়ের মধ্যেই বজরার গায়ে এসে লাগল। নৌকার আরোহীর 2 জনেরই লম্বা দাড়ি, কাঁধে একখানা লাল রঙের গামছা আর মাথায় তেল মাখা নোংরা টুপি। নৌকোটা বজরার গায়ে লাগা মাত্রই বজরার সারেং আর খালাসিরা এসে পাটাতনের ওপর থেকেই জানতে চাইল, ও মিয়া, কি বেচতে আইছো? হ্যাঁ, আইডা, আন্ডা, মুরগি, মাছ। এই বলেই 1 ঝুড়ি মুরগির ডিম, 1 ঝুড়ি হাঁসের ডিম নৌকোর সামনে এনে রাখল। বড় বড় 2টো রুই মাছ আর কতকগুলো মুরগি নৌকোর ছোয়ের ভেতর থেকে বার করল। পেছনের দিকের গলুইতে উপবিষ্ট মাঝি কোনো কথা বলছিল না, সে খালাসিদের দেখছিল।
সারেং জানতে চাইল, মিয়ার নাম কি? সেলাম করে প্রথম মাঝি বলল, বাবুজি সেলাম, আইগে হবু মিয়া। তা সারিং সাহেবের মুলুক? সারেং প্রসন্ন মুখে হুকো টানতে টানতে বলল, চট্টগ্রাম। ও, তা বজরায় কোন সাহেবরা আইলেন? সারেং কমিশনার সাহেবের কথা এবং পুলিশ কমিশনার আর ম্যাজিস্ট্রেট সাহেব যে ডাকাত ধরতে এসেছেন সে কথাও বলল। তারপর বলল, ওহে মিয়া, এইবার ডাকাতি থামবে মিয়া, গরিবের জান প্রাণ বাঁচবে। ও, তা সারিং সাহেব, বজরায় কি সাহেব আছেন? না না, সাহেব শিকার খেলতে গেছেন চরে। ও, তারপর দরদস্তুর সব ঠিক করে পয়সা গুনে সারেং সাহেবকে সেলাম করে নৌকোখানা স্রোতের অনুকূলে চলে গেল চরের বিপরীত দিকে। সেই সময়ের জমিদাররা লাঠিয়াল রাখতেন, যেমন দাঙ্গা হাঙ্গামা করে জমিদারি রাখবার জন্য, তেমনি নীলকর সাহেবরাও রাখতেন লাঠিয়াল সর্দারদের প্রজাদের আর চাষিদের ঠেঙাবার জন্য। কাজেই অনেক লাঠিয়াল সর্দারি জমিদার ও নীলকর সাহেবদের আশ্রয়ে থেকে ডাকাতি করেও ধরা পড়ত না। মহিমের দলের অনেকেই ওই শ্রেণীর ডাকাত ছিল বলে তাদের ধরাও কঠিন হয়েই পড়েছিল। মহিম সব খবরই জানত এবং সতর্ক হয়েই চলছিল, কিন্তু সে তার ডাকাতি করবার এই কুপ্রবৃত্তি কিছুতেই দমন করতে পারত না, ধরা পড়বার ভয়েও নয়। এদিকে তার সোনার দেউল থেকে কয়েক মাইল দূরে অবস্থিত রতনগড় গ্রামের প্রসিদ্ধ ধনী মহাজন পাল চৌধুরী তালুকদারের বাড়িতে ডাকাতি করবার সমস্তটাই ঠিক করেছিল মহিম, এবং সেই অনুসারেই দলের লাঠিয়াল সকলকে যথারীতি উপদেশও দিয়েছিল। সেই তালুকদারের বাড়িতেও কিন্তু পাহারাওয়ালারা ছিল, ভোজপুরি বরকন্দাজও ছিল এবং সেকালের দু একটা বন্দুকও ছিল। আর নিজেও তালুকদার শম্ভুচন্দ্র চৌধুরী শক্তিশালী পুরুষ। মহিম পাল চৌধুরী মশায়ের বাড়িতে ডাকাতি করবার জন্য অনেক দিন থেকেই আয়োজন করছিল। মহিম নিজে কয়েকবার পাল চৌধুরী মশায়ের কাছে নানা রকম ফেরিওয়ালা সেজে কথাবার্তা বলেও এসেছিল এবং বাড়ির চারদিকটা ভালো করে লক্ষ্য করেছিল। এই পাল চৌধুরীর বাড়ি ছিল মজবুত ধরনের পাকা বাড়ি। বাড়ির চারদিকে ছিল গড়খাই, সেই গড়খাই ছিল গভীর জলে ভরা, আর সামনের দেউড়িতে থাকত ভোজপুরি বরকন্দাজ এবং দেশি কয়েকজন ইমানদার। মহিম যখন জানতে পারল যে জল পুলিশ ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে সরকারের বড় বড় কর্মচারীরা তাদের দল ধরবার জন্য উঠে পড়ে লেগেছে, তখন সরকারকে এবং পুলিশকে বাহাদুরি দেখানোর জন্যই হোক আর যে কারণেই হোক, পাল চৌধুরীর বাড়িতে ডাকাতি করবার ইচ্ছাটা মহিমের প্রবল হয়ে উঠল। কোথায়, কখন, কোন জায়গায় গিয়ে মিলিত হতে হবে, মহিম সেই কথা তার বিশ্বস্ত কয়েকজন সর্দার ছাড়া আর কাউকেই বলেনি। তারাও মহিমবাবুর এই সমস্ত ব্যবস্থা অনুসারে অতি গোপনেই চলাফেরা করত। মহিম ডাকাতি করবার পর একজন সর্দারের ওপর লুঠের জিনিস ভাগ করবার ভার দিত। ডাকাতি করা জিনিসের ওপর মহিমের নিজের কিন্তু কোনোদিনই বড় একটা লোক ছিল না। শম্ভুপাল সেদিন সন্ধ্যার সময় বাড়ির বাইরের বৈঠকখানায় চুপচাপ বসে। এমন সময় একজন ফকির তার সঙ্গী চারজনের সঙ্গে তার কাছে এসে উপস্থিত হল। ফকির সাহেব বললেন, আল্লাহ তাআলা আপনাকে দোয়া করবেন, আজ রাতটা আমাকে আর আমার ছেলেদেরকে আপনার এখানে একটু জায়গা দিন। সন্দিগ্ধমণি শম্ভুচন্দ্র বললেন, ফকির সাহেব, আমার এখানে তো আপনার সুবিধা হবে না। আপনি আমার পুকুর পাড়ের মসজিদের কাছে আমার যে অতিথিশালা আছে সেখানে গিয়ে থাকুন। আমি এখনই সিধে পাঠিয়ে দিচ্ছি, ওখানে একজন ইমানদারও সঙ্গে দিচ্ছি। ফকির সাহেব তার হাতের মালাটা পালমশাইয়ের দিকে তুলে হাত বাড়িয়ে বললেন, খোদা আপনাকে দোয়া করুন। ফকির এবং তার চারজন সঙ্গী আর একটা কথাও না বলে এবং পালমশাইয়ের কোনো ইমানদারের অপেক্ষা না করে অন্ধকারে হঠাৎই মিলিয়ে গেলেন। শম্ভুপালের বাড়ির পিছনে ছিল মস্ত একটা বড় বাগান। সেখানে দিনের বেলাতেও লোকে চলতে ভয় পেত, আর সেই রাতে সেই নিবিড় জঙ্গলের মধ্যে একজন দুজন করে প্রায় 100 ডাকাত এসে মিলিত হল। মহিমও ওই দলেই ছিল। রাত তখন বেশি হয়নি।
সেই বনে দু চারটে মশাল মাত্র জ্বলছে। মশালের ক্ষীণ আলোকে সেই অন্ধকার যেন আরো ভয়ালো হয়েই দেখা দিচ্ছিল। একজন ডাকাত চুপি চুপি এসে বলল, পালমশাইয়ের পাশের বাড়িতে সব লোকজন জেগে আছে, বোধহয় একটা বিয়ে বাড়ি। মহিম হুকুম দিল, শোনো, তোমরা একটা কাজ করো, ছোট নৌকোগুলো নিয়ে পালের বাড়ির পিছনে গিয়ে বাঁশ ফেলে দেওয়াল টপকে তারপর বাড়ির ভেতরে ঢোকো, আর বিয়ে বাড়ির হাঙ্গামা মেটাবার ভার কালু ঘোষের ওপর। সঙ্গে সঙ্গে এই কালু ঘোষ সর্দারের ইঙ্গিতে প্রায় ৩০ জন লোক নিয়ে বিয়ে বাড়িতে হানা দিল। সত্যিই সেই রাতে ব্রাহ্মণ বাড়িতে বিয়ে হচ্ছিল। বর সবে এসে আসনে বসেছেন। এমন সময় কালু ঘোষের দল হাড়ে রেড়ে করে এসে সেই বাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের বিকট চিৎকারে বর পালালো, পুরোহিত পালালো, বাড়ির মেয়েরা ঝোপে জঙ্গলে যে যেখানে পারল অন্ধকারে পালাতে লাগল। বিয়ে বাড়িতে কান্না শুরু হলো, গ্রামের সর্বত্র আর্তনাদ উঠল। পরোপকারী শম্ভুপাল তার বাড়ির বরকন্দাজার প্রহরীদের বামুনবাড়িতে ডাকাত তাড়াবার জন্য সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিলেন। সেখানে ডাকাতদের সঙ্গে গ্রামের লোকেদের আর প্রহরীদের রীতিমতো লড়াই চলতে লাগল। ডাকাতের দল হঠাৎই মশাল নিভিয়ে দিল। তখন কে কার সঙ্গে লড়াই করে, কে কাকে মারে, তা নিয়েই বেঁধে গেল একটা হৈরৈ কাণ্ড। এদিকে মহিমের ইঙ্গিতে আর এক দল ডাকাত গড়খাই পার হয়ে এসে উঁচু প্রাচীরের ওপর বাঁশ রেখে একজনের পর একজন করে দেওয়াল টপকে চৌধুরী বাড়ির অন্দরে লাফিয়ে পড়ল। তারপরই সিঁড়ি বেয়ে ওপরে উঠল। অন্দরের রান্নাঘরে বালক বালিকারা খেতে বসেছিল। বর্ষীয়সী মহিলারা রোয়াকে বসে মালা জপছিলেন। পালমশাই সন্ত্রস্ত মনে তার নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ নাম জপছিলেন। তার বাড়ি ছিল তখন রক্ষীবিহীন। আর এখানে যে ডাকাতরা আসলো তারা কোনোরকম চিৎকার বা হইচই কিছুই করছিল না। সঙ্গে তাদের মশাল ছিল, কিন্তু তারা তাও জ্বালেনি। রান্নাঘরের পাশে, বাইরের দিকে আর বাড়ির চারপাশে ডাকাতরা অনেকে রামদা হাতে চুপচাপ দাঁড়িয়েছিল মাত্র। ডাকাতদের সেই ভীষণ মূর্তি আর হাতের ভয়ানক অস্ত্র দেখে বাড়ির লোকেদের মুখ দিয়ে ভয়ে একটা কথাও বের হচ্ছিল না। বাড়ি একেবারে নিস্তব্ধ, সব চুপচাপ। পাল চৌধুরী মশাই যে ঘরে বসেছিলেন সেই ঘরের দরজা ভেঙে ফেলে চারজন ডাকাত ঘরের ভেতর প্রবেশ করল। তারপরই পাল চৌধুরী মশাইকে বলল, চাবি দাও। পাল চৌধুরী মশাইয়ের মুখ দিয়ে একটা কথাও বের হল না। তিনি ভয়ে কাঁপছিলেন এবং বিনা দ্বিধায় চারজন ডাকাতের মধ্যে যে সবচেয়ে বলিষ্ঠ আর দীর্ঘকায় সেই হাত পেতে চাবিটা নিল। তারপর লোহার সিন্দুক খুলে 1000 টাকার প্রায় 15-20টা থলি তার নিজের লোকদের হাতে দিয়ে তাদের বাইরে যেতে ইঙ্গিত করল। লোক 3 জন চলে যাবার পর আবারও 4 জন ভীষণাকৃতি ডাকাত এসে পাল চৌধুরী মশাইকে ধরে শক্ত করে বেঁধে ফেলল এবং সেই দীর্ঘকায় ব্যক্তির ইঙ্গিতেই অমানসিকভাবে প্রহার আর নির্যাতন করতেও ছাড়ল না। এমন সময় হঠাৎই বাইরে ভীষণ চিৎকার আর হইচইয়ের শব্দ শোনা গেল। মশালের দীপ্তিতে চারদিক উজ্জ্বল হয়ে উঠল। দুই পক্ষে হাতাহাতি লাঠালাঠি চলল, কিন্তু বাড়ির বরকন্দাজরা ডাকাতের হাতে আহত হয়ে তাদের আর বাধাই দিতে পারল না। ডাকাতরা নির্বিঘ্নে সর্বস্ব লুণ্ঠন করে নিশ্চিন্ত মনে গ্রামের পথে চলে গেল। সেই দীর্ঘকায় পুরুষ পালমশাইকে ওই রকম অবস্থাতেই রেখে যেই দরজা দিয়ে বের হবে এমন সময়ই দেখল যে দরজার সামনে পিস্তল হাতে একজন ফকির দাঁড়িয়ে আছে। দীর্ঘকায় পুরুষ হা হা করে অট্টহাস্য করে বলল, ফকির সাহেব, তুমি? তারপর পলকের মধ্যেই মশাল জ্বালিয়ে একটা ফকিরের দিকে আর একটা ঘরের ভেতরের বিছানাপত্রের ওপর ছুঁড়ে ফেলল। ফকির সাহেবের মাথার ওপর একটা বাঁশের দড়িতে কতকগুলো লেপ্তশোক ভরা ছালা ঝুলছিল। দপদপ করে সেগুলো জ্বলে উঠল। নিচে নামবার সিঁড়ির কাছেও দাউ দাউ করে আগুন জ্বলতে লাগল। ফকির সাহেব কিন্তু একটুও বিচলিত হলেন না। সঙ্গে সঙ্গেই তিনি সেই দীর্ঘকায় লোককে লক্ষ্য করে পিস্তল ছুড়লেন। কিন্তু কাকে?
মহিম ডাকাত কিভাবে কেমন করে ডাকাতির পর পালিয়ে গেল ফকির সাহেব তার সন্ধান করতে পারলেন না। সত্যি সত্যি সে ছিল অদ্ভুত কৌশলী আর মায়াবী। কিন্তু ফকির সাহেব জানতেন যে এই পালবাড়ির ডাকাতির নেতৃত্বের ভার ছিল কালু ঘোষের ওপর। এই কালু ঘোষই ছদ্মবেশে কমিশনার সাহেবের বজরাতে মুরগির ডিম ইত্যাদি বিক্রি করতে গিয়েছিল, আর আমাদের ফকির সাহেব হয়েছিলেন পিছনের গলুইতে বসা তারই মাঝি। কালু কিন্তু তাকে সাধারণ মাঝি ব্যতীত অন্য কেউ বলে কোনো রকম সন্দেহই করতে পারেনি। যে গভীর জঙ্গলের মধ্যে ডাকাতরা আড্ডা গেড়েছিল সেইখানেই একটা ভাঙা দিঘির পাড়ে একটা শিব মন্দিরের মধ্যে কালু আর তার সঙ্গীরা লুঠের ধন ভাগ করছিল। কিন্তু তারা বুঝতেই পারেনি যে সেই নিবিড় অন্ধকারের মধ্যে দিয়েও ফকির সাহেব দুই দলে বিভক্ত হয়ে একদল মহিমকে অনুসরণ করছে, আর একদল কালু ঘোষেরই পিছন পিছন ছুটে অত্যন্ত গোপনভাবে এইখানেই পৌঁছেছে। সেই নিবিড় অন্ধকারে মশালের স্তিমিত আলোকে কালু ঘোষ আর তার দলের লোকেদের মধ্যে টাকা কড়ির ভাগ বটোয়ারা নিয়ে একটা কোলাহল হচ্ছিল। কেউই কালুর নির্দিষ্ট ভাগে সন্তুষ্ট হল না, ফলে পরস্পরের মধ্যে ঝগড়া বাঁধল। কালু বলল, এই ভৈরব, নিজেদের মধ্যে ঝগড়া করা কি ভালো? আজ পালের বাড়ির ডাকাতিতে আমি না থাকলে তোরা কি করতি? শোন, আমি কিছু মোহর, সোনা আর নগদ টাকা নিশ্চয়ই বেশি নেব। ভৈরব লাফিয়ে উঠল, না না, সে কিছুতেই হবে না। আমরা জান দেব আর মালের বেলা কম পাবো। যদি সমান ভাগ না করো কালু, মারবো তোমার মাথায় লাঠি। মহেশ বাগদি, ষষ্ঠী বাগদি, গোপাল মুচে, ভীম ভুইমালি সকলেই ভৈরবের সুরে সুর মিলিয়ে লাঠি তুলে কালু ঘোষকে মারতে উদ্যত হল। কালু ঘোষ সাহসী আর শক্তিশালী, সেও একাই লাঠি ধরল। তারপর পরস্পর যখন এরকম মারামারি করতে আরম্ভ করেছে, ঠিক সেই সময়ই তাদের অজান্তে একজন দুজন করে প্রায় 30 জন লোক তাদের ঘিরে ফেলেছে, সেটা তারা লক্ষ্যই করেনি। হঠাৎই মশালের দীপ্ত আলোতে চারদিক উদ্ভাসিত হয়ে উঠল, বাঁশি বাজল। বাঁশির শব্দে কালু ঘোষের দল চমকে উঠল। তারা কি করবে কিছুই স্থির করতে পারছে না। এমন সময় পিস্তল গর্জে উঠল। কালু ঘোষ আর তার দলের 8 জন লোক পায়ে আঘাত পেয়ে মাটিতে পড়ে গেল। কালু ঘোষের দল ধৃত হলে পর তাদের সকলকে পদ্মার তীরবর্তী লঞ্চের মধ্যে কমিশনার, ম্যাজিস্ট্রেট সাহেব আর পুলিশ সাহেবের কাছে আনা হল। সেখানেই তাদের কড়া পাহারায় বন্দী করে রাখা হল। নির্যাতনের মধ্যে পড়ে কালু ঘোষ আর তার দল সব কথা প্রকাশ করে ফেলল। ফকিররূপী কালীকান্তের এই কৃতকার্যতার জন্য সে হল অশেষ ধন্যবাদের পাত্র। কিন্তু কোথায় গেল দলের সর্দার আর পরিচালক মহিম ডাকাত? কালীকান্ত বললেন, স্যার, এইবার আমাদের তাকে ধরতেই হবে। ঢাকা শহরে দীর্ঘকাল ধরে ডাকাতদের বিচার হল। ব্রজবল্লভ পাল, পরমানন্দ প্রভৃতি সকলেই দণ্ডিত হল, সকলেরই যাবজ্জীবন দ্বীপান্তর হল। আর অন্যান্য ডাকাতদের তাদের অপরাধ অনুযায়ী কঠোর দণ্ড হল। পুলিশ সাহেব কালীকান্তকে বললেন, ওয়েল কালীকান্ত, where is your মাহিম ডাকুয়েট? তোমার মাহিম ডাকু তার কয়টা মনে আছে? সে তো আপনারাই জানেন স্যার। বা দেব স্যার, কি বলো? আগে আপনাদের ঘাট পার করে দিয়েছিল কে? 2 fishermen, 2 আদমি জেলে। আগে সেই ফিশারম্যানরাই হচ্ছে মহিম আর তার সঙ্গী ভৈরব ডাকাত। সাহেব চমকে উঠে বললেন, How is it? How do you know that? তুমি জানে কি করে? আগে কালু ঘোষ আপনাদের সঙ্গেই ছিল, তার কাছেই তো শুনলাম। How, brave boy, really Mahim is a clever man. আমার দেশের রবিন হুড। কৈলাস বারুজ্যে মশাই আরোগ্য হলেন বটে, কিন্তু চিরদিনের জন্য পঙ্গু হয়ে রইলেন। নিখিল ও ভুবনমোহিনী ঢাকা শহরেই রয়ে গেলেন, আর এখানেই নিখিলের শিক্ষা আরম্ভ হল। পরবর্তী জীবনে নিখিল একজন গণ্যমান্য ব্যক্তিরূপেই পরিচিত হয়েছিল। সে জজিয়তি করে ধনসম্পদার সম্মান লাভ করে
দেশহিতৈষী রূপে যশলাভও করেছিল। আর মঙ্গলী, তাকে তারই এক দূরাত্মীয়ের হাতে সমর্পণ করা হয়েছিল। গভর্নমেন্ট কিন্তু তার ব্যয়ভার সম্পূর্ণ বহন করেছিলেন এবং পরেও সরকারি ব্যয়েই তার উপযুক্ত শিক্ষিত পাত্রের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল, কেননা মঙ্গলীর বাবাকে দীর্ঘদিন ডাকাতদের সহায়তা করবার জন্য কঠোরভাবে কারাদণ্ড ভুগতে হয়েছিল। আর ভুবনমোহিনী দেবী বৃদ্ধ বয়সে পৌত্রের মুখ দেখে চোখ বুজেছিলেন। অল্প কয়েক মাসের মধ্যেই কালীকান্তের চেষ্টায় বিভিন্ন স্থানের ও বিভিন্ন দলের ডাকাতরাও ধরা পড়ে কঠোর সাজা পেল। কিন্তু মহিম কোথায়? 10 বছর পরের কথা। একদিন সংবাদপত্রে একটা সংবাদ প্রকাশিত হল। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে প্রবীণ গোয়েন্দা কালীকান্তের অক্লান্ত চেষ্টায় দুর্দান্ত মহিম ডাকাত ফরিদপুরের ম্যাজিস্ট্রেট সাহেবের কুটিতে ধরা পড়েছে। সে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতেই ঘোড়ার সহিসগিরি আর ঘেঁষেরার কাজ করত। ম্যাজিস্ট্রেট সাহেব প্রথমত কিছুতেই বিশ্বাস করতে পারেননি যে তার বিশ্বস্ত ভৃত্য হারাধন মণ্ডলী 10 বছর আগের মহিম ডাকাত। মহিম নিজে দোষ স্বীকার করায় তাকে হাজতে রাখা হয়েছে। মহিমের বয়স এখন 70 বছরের উপর। শীঘ্রই তার বিচার হবার ব্যবস্থাও হচ্ছিল, কিন্তু বিধাতা নিজেই এই দুর্দান্ত নরঘাতক দস্যুর বিচারভার গ্রহণ করেছেন। হাজতে যাবার অল্পদিন পরেই মহিমের জ্বরে মৃত্যু হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব তার জাতি আর সমুদয় পূর্বের পরিচয় পেয়ে নিজেই উদ্যোগী হয়ে স্থানীয় ব্রাহ্মণদের দ্বারা তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন। একজন দুর্দান্ত দস্যুর প্রতি এইরকম সহানুভূতি প্রদর্শন করায় আমরা এই সদাশয় ম্যাজিস্ট্রেট সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর কালীকান্ত এই ডাকাতের দলদের ধৃত করবার জন্য গভর্নমেন্টের থেকে প্রচুর পরিমাণে পুরস্কৃত হয়েছিলেন। মহিম তার সঙ্গী ডাকাত দলের আড্ডা, কালীবাড়ি প্রভৃতি অনেক স্থানই এখন কীর্তিনাশার বুকে চিরদিনের জন্য বিলুপ্ত হয়েছে। মহিম ডাকাতের কাহিনী আজও প্রাচীনাদের মুখে মুখে গ্রাম বাংলায় শুনতে পাওয়া যায়। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প যোগেন্দ্রনাথ গুপ্তর কলমে মহিম ডাকাতের অন্তিম পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলে সম্পূর্ণ গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকে যাওয়ার আগে বলবো, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে আরও একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।